সুপ্রিম কোর্ট ব্যতীত। এই সুপ্রিম কোর্ট গঠিত হয় বাংলাদেশ সংবিধানের 94 আর্টিকেল অনুযায়ী, অর্থাৎ সিআরপিসি অনুযায়ী গঠিত হয়নি। তাহলে সিআরপিসি তে যে আদালতের কথা বলা আছে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট, উচ্চ আদালত না, উচ্চ আদালত ব্যতীত। আর এই জায়গা বলা আছে বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে গঠিত আদালত ব্যতীত। এটা কেন বলে দেওয়া হলো? কারণ বিভিন্ন সময়ের প্রয়োজনে নতুন আইন হবে, নতুন আদালত হবে, তখন তো ভিন্ন আদালত হবে। এই জায়গা তো আর সব বলে দেওয়া সম্ভব না আগামী বছর কোন আদালত হবে, আগামী 5 বছর পরে নতুন কোনো আইন হবে কিনা, সেই আইনে কোনো আদালত গঠিত হবে কিনা, এটা তো আর আগে থেকে বলে দেওয়া সম্ভব না। স্বাভাবিকভাবে দুই শ্রেণীর আদালত থাকবে, একটি হচ্ছে দায়রা আদালত, আরেকটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখেন, এই যে যে উচ্চ আদালত, তাহলে উচ্চ আদালতের গঠনের কথা যে 6 নম্বরে বলতেছে যে দেখেন, ডিসাইডস দ্য সুপ্রিম কোর্ট এন্ড দ্য কোর্টস কনস্টিটিউটেড আন্ডার এনি ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স। সুপ্রিম কোর্ট এবং বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে অধীনে যদি কোনো আদালত থাকে, এই আদালত ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে। তাহলে ওই যে যে ব্যতীত, কেন ব্যতীত করলো? কারণ এই সিআরপিসি অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়নি। সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি না, বাংলাদেশ সংবিধানের 94 আর্টিকেল অনুযায়ী গঠিত হয়েছে। বর্তমানে বলবৎ আইন দেখেন 2000-এর উপরে বাংলাদেশে আইন আছে, কিন্তু সব আইনে আর স্যার আদালতের স্যার কথা স্যার বলা স্যার নেই। স্যার কিছু কিছু আইনে সংবিধানে স্যার আদালতের আলাদা আদালত, ট্রাইব্যুনাল গঠনের কথা বলা আছে। স্যার যদি আমরা একটু দেখি, এই হ্যালো সিআরপিসি তৈরি হয়েছে কত সালে? 1898 সালে। তখন বলে দিচ্ছে এই 6 ধারাতে যে এই বর্তমানে বলবৎ আইন ব্যতীত এই দুই ধরনের আদালত থাকবে। তাহলে বর্তমানে আমরা যদি দেখি বাংলাদেশে বলবৎ আছে কয়েকটা আইন, যদি দেখি তার মধ্যে দেখতে পাই নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালে যখন তৈরি হয়েছে, তখন আলাদা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। তাহলে ওই ট্রাইব্যুনাল এটার সঙ্গে আসবে না, ওটা আলাদা। ওই আইনে যদি বলা থাকে ওটা ম্যাজিস্ট্রেট আদালত, তাহলে ওটা ম্যাজিস্ট্রেট আদালত হবে। আর যদি বলা থাকে যে ওটা দায়রা আদালতের সমপর্যায়ে ট্রাইব্যুনাল, তাহলে ওই আদালত হবে দায়রা আদালতের সমপর্যায়ে ট্রাইব্যুনাল। তাহলে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, এরপরে সাইবার ট্রাইব্যুনাল আছে, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আছে, এরপরে দ্রুত বিচার অপরাধের ট্রাইব্যুনাল আছে, তারপরে আপনার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আছে। অর্থাৎ ট্রাইব্যুনালের শেষ নাই, অনেকগুলো আদালত গঠিত হয়েছে। অর্থাৎ বর্তমানে বলবৎ, আরো ভবিষ্যতে নতুন কোন আইন যদি হয়, নতুন কোন আদালত গঠন করার প্রয়োজনীয়তা ফিল করে সরকার, তখন সেই আদালতের বাইরে, অর্থাৎ সেগুলো তো সেই অনুযায়ী গঠিত হবে, বলে দেয়া থাকবে যে এই আদালতে এইভাবে গঠিত হবে, ওই জায়গায় জজ কে হবেন, কাদের মধ্যে থেকে যদি জজ না থাকে তাহলে ভারপ্রাপ্ত কে দায়িত্ব পালন করতে পারবেন, ওই আইনেই বলা থাকবে। কিন্তু স্বাভাবিকভাবে দুই শ্রেণীর আদালত থাকবে। দেখেন কি বলা আছে, কোর্ট অফ সেশন, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। এখন এই 6 ধারাতে বলা আছে, প্রথমে কি বললো, দায়রা আদালত। এখন দায়রা আদালতের এই জায়গায় শ্রেণী বিভাগ অথবা দায়রা আদালতে কয় শ্রেণীর জজ থাকবে এই সম্পর্কিত কিছুই বলা হয়নি 6 ধারাতে। এই দায়রা আদালতের সম্পর্কিত যদি আমাদের শ্রেণী বিভাগ জানতে হয় যে কয় ধরনের জজ থাকেন, কারা নিয়োগ হন, তাহলে আমাদের চলে যেতে হবে 9 ধারাতে। 9 ধারাতে বলা আছে 3 শ্রেণীর জজ থাকবেন, দায়রা জজ থাকবেন, অতিরিক্ত দায়রা জজ থাকবেন, যুগ্ম দায়রা জজ থাকবেন, সেশনস জজ, অ্যাডিশনাল সেশন জজ, জয়েন্ট সেশন জজ। হ্যালো স্যার। এরপরে আসেন সেকেন্ডলি, দেখেন বলতেছে 2 নম্বরে সাব সেকশনে দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। যেহেতু আমরা এর আগে কি পড়লাম, ম্যাজিস্ট্রেটের আদালতের সম্পর্কে জানলাম, দুই শ্রেণীর, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ বলা হচ্ছে যে দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে। এক ধরনের হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর এক শ্রেণী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। দেখেন এই সিআরপিসি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করে। একটা এই জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেটা, অর্থাৎ এই যে বিচারিক যে প্রশাসনটা, এই প্রশাসনটা যে মেকানিজম আছে, এই সিআরপিসির অধীনে একাধিক এজেন্সি কাজ করে। একটা বিচার সম্পন্ন করতে হলে শুরু থেকে যখন ভিকটিম কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যখন সে আইনের আশ্রয় লাভ করতে যাচ্ছে আইনের কাছে, সেই থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেকগুলো এজেন্সি কাজ করে। দেখেন আমাদের এই বডি,
এটি সুরক্ষিত আইনের দ্বারা, প্রোটেক্টেড বাই ল। এরপরে আমাদের যে সম্পদ আছে এটাও প্রোটেক্টেড বাই ল। কেউ ইচ্ছা করলে আমার সম্পত্তি নিয়ে যেতে পারবে না। যদি আমার অগোচরে নিয়ে যায়, তার যদি কোনো ডিসঅনেস্টলি থাকে, খারাপ উদ্দেশ্য থাকে, অসৎ উপায় থাকে, তখন সেটি এক এক ধরনের অপরাধ তৈরি হবে। আবার যদি কেড়ে নিয়ে যায় আমার কোনো উপস্থিতিতে, তখন এক ধরনের অপরাধ হবে। আমাকে অস্ত্র ধরে ভয়ের মুখে থেকে আমার কাছ থেকে সম্পত্তি কেড়ে নিয়ে যায়, তখন এক ধরনের অপরাধ হবে। এটি পেনাল কোডে বলে দেওয়া আছে। এরপরে আমার যে বডিটা আছে, এই বডিতে কেউ ইচ্ছা করলে টাচ দিতে পারবে না। কেউ, আমি যদি কাউকে পারমিশন না দিই, তাহলে আমার এই বডিতে কেউ টাচ দিতে পারবে না। সেটা আমি কোন জেন্ডারের সেটা বিষয় না, আমি কি মেল নাকি ফিমেল এটা বিষয় না, আমার এই বডিটা প্রোটেক্টেড বাই ল। এই বডিতে যখন কেউ অন্যায় ভাবে বেআইনি ভাবে টাচ করবে, তখনই আমি কি করতে পারবো, আইনের আশ্রয় লাভ করতে পারবো। এই কারণে এই বডিকে টাচ করলে বিভিন্ন ধরনের অপরাধ হবে। এই বডিকে কেউ মেরে ফেলতে পারে, কেউ চর থাপ্পড় দিতে পারে, বিভিন্ন অপরাধে কথা বলা আছে। কেউ কাউকে, আপনাকে এই বডিটাকে আটকায় রাখতে পারে, আনলফুল কনফাইনমেন্ট হতে পারে। এখন এই দেখেন, এই যে আমাদের এই বডি এবং আমাদের সম্পদ যখন প্রোটেক্টেড বাই ল, আইনের দ্বারা সুরক্ষিত, যখন ব্যত্যয় ঘটতেছে তখন আমরা কোথায় যাচ্ছি, আইনের আশ্রয় লাভ করতে যাচ্ছি। এই যে যে আইনের আশ্রয় লাভ করতেছি, শেষ পর্যন্ত অনেকগুলো এজেন্সি কাজ করবে, কে কিভাবে দায়িত্ব পালন করবে সেই কথাটাই বলা আছে এই সিআরপিসি তে। এই সিআরপিসি তে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি, একজন ভিকটিম অথবা ইনফরমেন্ট যখন থানায় যাবে, তখন এজাহার দায়ের করবে অথবা জিডি করবে, তখন প্রসিডিউরটা কি হবে। এর পরবর্তীতে ওই কর্মকর্তা যদি কোনো আসামিকে ধরে, তাহলে ধরার পরে তার প্রসিডিউর কি হবে। এরপরে আসামিকে নিয়ে গেল কোর্টে, কোর্টে নিয়ে ম্যাজিস্ট্রেটের করণীয় কি হবে। ম্যাজিস্ট্রেট সেই, যদি প্রয়োজন হয় পুলিশের আরো হেফাজত প্রয়োজন হয়, দ্যাট মিনস রিমান্ড। রিমান্ড কথাটা আমরা সবাই ভালো বুঝি। এই পুলিশ কাস্টডির প্রয়োজন হয়, ঠিক সেই মুহূর্তে পুলিশ কাস্টডি নিতে হলে প্রসিডিউরটা কি, কতদিন দেওয়া যাবে, কতদিন দেওয়া যাবে না, কোন পর্যায়ে দিতে হবে, এই যে যে প্রসিডিউর গুলো, সমস্ত প্রসিডিউর বলা আছে কোথায়, এই সিআরপিসি তে। এর পরবর্তীতে বিচার আচার, ম্যাজিস্ট্রেট যদি বিচার করেন, তাহলে কিভাবে বিচার করবেন, প্রক্রিয়াটা কি, কোন কোন পর্যায়ে কি কি প্রসিডিউর আছে। এর পরবর্তীতে তার যদি বিচার করার এখতিয়ার না থাকে, দেন সে নথিটা প্রেরণ করবে কোথায়। এর পরবর্তীতে যখন যে আদালত নথিটা গ্রহণ করবেন, সে আদালতের প্রথম করণীয় কি। এর পরবর্তীতে ধারাবাহিক ভাবে সে যখন বিচার কার্যটা শেষ করবেন, শেষ পর্যায়ে তার যখন রায় দেবেন, রায়ে যখন কেউ সংক্ষুব্ধ হবে, সেটা আসামি পক্ষ সংক্ষুব্ধ হতে পারে, একৃষ্ট হতে পারে, আবার বাদী পক্ষ হতে পারে। যদি খালাস দিয়ে দেয়, তাহলে বাদী পক্ষ অসন্তুষ্ট হবে, সংক্ষুব্ধ হবে কে, বাদী পক্ষ। তখন বাদী পক্ষ আপিল করতে পারবে। আর যদি সাজা দিয়ে ফেলে আসামিকে, তখন আসামি সংক্ষুব্ধ হবে। আসামি চেয়েছে যে না, আমি এই পরিমাণ অপরাধ করিনি, আমাকে যে সাজাটা দেওয়া হয়েছে, অথবা আমি খালাস পাওয়ার উপযুক্ত, আইনের যে কন্ডিশন গুলো আছে এটা ফুলফিল হয় নাই, আমি তো এই মামলা থেকে রেহাই পাবো, অব্যাহতি পাবো। অথবা এই অপরাধটা যখন আমি করতেছি, সেই সময় এই আইনটা ছিল না, তাহলে আমি তো সেই সময় যখন আইনটাই নাই, অপরাধকে সংগঠিত করা হয়নি, তাহলে তো আমি কোনো অপরাধী করি নাই। কিন্তু এই যে যে বিভিন্ন কারণ থাকে, এই কারণে তখন সে অব্যাহতি চাইতে পারে, খালাস চাইতে পারে। এই যে যে প্রসিডিউরটা, আপিল করবে কত, কোথায় যে আপিল করবে, কোন আদালতের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে, এই যে সমগ্র যে একটা প্রসিডিউর, এইটাই হচ্ছে সিআরপিসি তে বলা আছে। এর মাঝখানে আবার অপরাধ নিরোধের জন্য পুলিশের কিছু দায়িত্ব আছে, যে শুধুমাত্র একটা অপরাধ হয়ে গেলেই পুলিশের কাজ শুরু হবে বিষয়টা এমন না, যে থানায় গেছে তখনই কাজ শুরু হবে, এর আগ পর্যন্ত পুলিশের কোনো কাজ নাই। নো, সবার এই জায়গায় দায়িত্ব আছে। এই জায়গায় পুলিশের গ্রাম আদালতে গ্রাম প্রধান যিনি থাকেন, বিভিন্ন গ্রামের গ্রাম প্রধান থাকেন, তার দায়িত্বটা কি, সেটাও এই জায়গায় বলা আছে সিআরপিসি তে, যে সেই জায়গায় ডিসি গ্রাম আদালত নিয়োগ করবেন, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট। এর পরবর্তীতে পুলিশ বিভিন্ন অপরাধ নিরোধ করার জন্য কি কি কার্যক্রম গ্রহণ করতে পারে, তার দায়িত্বটা কি। একজন ব্যক্তি অপরাধ করতে যাচ্ছে, সেই মুহূর্তে পুলিশ তাকে গ্রেফতার করবে নাকি তাকে নিরোধ করবে, অথবা একটা সন্দেহ তৈরি হয়েছে যে এরকম একটা অপরাধ করতে যাচ্ছে, কিছু লোক দেখা যাচ্ছে এক জায়গায় জড় হয়েছে, জড় হয়ে একটা ডাকাতি সংগঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে কিনা। কেউ একজন সশস্ত্র বাহিনী থেকে পলাতক হয়ে গেছে, এখন ট্রেনিং নেওয়ার সময় যদি পলাতক হয়ে যায় কেউ সেনাবাহিনী থেকে, তাকে যে জায়গায় পাওয়া যাবে সেই জায়গায় পুলিশ বিনা কারণে আটক করতে পারবে। আবার দেখা যাচ্ছে যে কিছু আপনার এই যে বিভিন্ন ঘর বাড়ি ভেঙে ফেলানো যায়,
এই যে কি বলে বুলডোজার যেগুলো আছে, এই বুলডোজার আপনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে এটা কি একটা আতঙ্ক তৈরি করবে না যে আপনার কারোর উপর রাগ রাগ আছে, তার বাড়িটা তো আপনি ভ্যানিশ করে দিতে পারেন। তাহলে আপনাকে এই যে আইনানুগ যে অধিকার আছে আপনার ওইটা রাখার এখতিয়ার আছে কিনা, এটা যদি আপনার এখতিয়ার না থাকে তাহলে আপনি ওটা রাখতে পারবেন না। আবার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র আছে দেখবেন যে এই লাইসেন্সের বাইরে যদি কেউ অস্ত্র রাখে তাকেও গ্রেফতার করা যাবে, যে আপনি কেন এই অস্ত্র রাখার তো আপনি বৈধ উত্তর নাই। যেমন গতদিন আমরা সিএমএম একটা মামলায় দেখলাম একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সে কি করছে একটা জায়গায় গিয়ে অভিযান চালাইছে, তার একটা মামলা ডাকাতি করছে, ডাকাতি মামলায় পড়ছে, রিমান্ড শুনানির সময় আদালত জিজ্ঞাসা করছে যে আপনি ওই জায়গায় কি করতে গেছিলেন, তখন সে স্বরমুক্তি দিয়ে দিচ্ছে যে আসলে আমি ওই জায়গায় গিয়েছিলাম অভিযান পরিচালনা করতে। আদালত জিজ্ঞাসা করলেন কিসের অভিযান পরিচালনা করতে গেছেন আপনি, বলে যে ওই জায়গায় মাদক টাদক বেচা কিনা হয় আমি শুনছি সেজন্য অভিযান পরিচালনা করতে গেছি। ওই ব্যক্তিটার অভিযান পরিচালনা করার অথরিটি আছে কিনা, তার এখতিয়ার আছে কিনা, তাকে কি কেউ আইন দ্বারা সমর্থন করছে যে ওই জায়গায় সে অভিযান পরিচালনা করতে পারবে? আমি আপনি কি ইচ্ছা করলে কোন একটা জায়গায় অভিযান পরিচালনা করতে পারবো? নো, আমার দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যে তথ্য দেওয়া। সেটা কখনো আমাদের দায়িত্ব, কখনো দায়িত্ব আছে থানাকে তথ্য দেওয়া, কখনো দায়িত্ব আছে আদালতকে তথ্য দেওয়া। এইটুকু দায়িত্ব, আমি তো অভিযান পরিচালনা করতে পারি না। অভিযান পরিচালনা করার জন্য আইনে ক্ষমতা দেওয়া আছে কিছু ব্যক্তিদেরকে, কর্মকর্তাকে, তারা অভিযান পরিচালনা করবে। তাহলে অবশ্যই তো সেনা কর্মকর্তা, তার তো দায়িত্ব নেই এইগুলো অভিযান পরিচালনা করার, তার সে কি করতে পারে? যারা অভিযান পরিচালনা করার ক্ষমতা আছে, যেসব থানা আছে, সংশ্লিষ্ট থানাকে সে ইনফরমেশন দিতে পারে, ইনফরমেশন দিয়ে হেল্প করবে যে এই ধরনের ঘটনা ঘটতেছে, আমি অঞ্চলে থাকি, আমি দেখছি এই ধরনের ঘটনা ঘটতেছে বা আমার সন্দেহ হচ্ছে, তখন ওই অথরিটি গিয়ে ব্যবস্থা নেবে। তাহলে এই যে প্রত্যেকের আলাদা আলাদা দেখেন দায়িত্ব বলা আছে, যে আপনি একজন সাধারণ পাবলিক জেনারেল পার্সন, আপনারও কিছু দায়িত্ব আছে, আমার আপনার প্রত্যেকের দায়িত্ব আছে। কোনো একটা অপরাধ হলে আমরা সংশ্লিষ্ট নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন থাকবে তাদেরকে জানাতে হবে, অথবা নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে যদি সম্ভব হয় তাদেরকে তাকে জানাতে হবে। এই যে যে প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব, এই দায়িত্বটাই এই সার্ভিসেতে বলা আছে। এই জায়গায় একজন ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তির দায়িত্ব থেকে শুরু করে ওই আদালতের আপিল আদালত পর্যন্ত যত মাঝখানে যত ব্যক্তি আছেন, এজেন্সি আছে, রাষ্ট্রীয় সংস্থা আছে, সবার দায়িত্ব বলা আছে। এখন দেখেন যে আদালতে, জি, হ্যাঁ, কি প্রশ্ন একটু জোরে বলেন, তাহলে অনলাইনে তারাও বারবার করবে না একই প্রশ্নটা। তো সাধারণত মানে বিভিন্ন উপজেলার কর্মকর্তারা হয়ে থাকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাধারণত কোর্ট যেগুলো করে। তো নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যখন এক মানে আহ, দেওয়ানি এবং ফৌজদারি দুই ধরনের মামলা কি তারা তাদের ইয়ে থেকে পরিচালনা করতে পারে? নির্বাহী আদালতের তো দেওয়ানি মামলা পরিচালনা করার কখনোই এখতিয়ার ছিল না, এখনো নাই, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে আমরা আজকে ক্লাস নিচ্ছি সিআরপিসি নিয়ে, ক্রিমিনাল কোড গুলা নিয়ে, ক্রিমিনাল অফেন্স নিয়ে, যে এটা বিচার আচার হবে কিভাবে, কে কে নিরোধ করবে, কার দায়িত্বটা কি, সেই প্রসিডিউরটা। এই জায়গায় নির্বাহী আদালতের কিছু কথা বলা আছে, যেহেতু আমরা এই যে 6-2 পড়লাম, দুইটা ম্যাজিস্ট্রেট থাকবেন, দুই ধরনের। নির্বাহী আদালতের সবকিছু কি দেওয়ানি? নো, দেওয়ানিতে তো কিছু নাই। নির্বাহী আদালতের জিনিস কেন দেওয়ানিতে যাবে? নির্বাহী আদালতের দায়িত্বটা কি দেখেন, নির্বাহী আদালতের এই জায়গায় 107 ধারায় কিছু বিষয় বলা আছে, 117 ধারাতে বলা আছে, 118 ধারাতে কিছু দায়িত্ব দেওয়া আছে, 123 ধারাতে। সেইগুলা কি, যে কোনো একটা অপরাধ সংগঠন ঘটে যাচ্ছে না হয় যাতে, সেই জন্য মুচলেকা নেওয়ার বিধান আছে, যে ঠিক আছে আমি এই অপরাধটা আর কোনোদিন করব না, একটা মুচলেকা। আর একটা হচ্ছে যে আমি ভালোভাবে চলবো, সদাচরণ করব, আমি খারাপ কাজ কখনো করব না। একজন ব্যক্তি রাষ্ট্রদ্রোহ বিষয় প্রচার করতেছে, অনলাইনে বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া শুরু করছে, ডেকে এনে বা তার বিরুদ্ধে মামলা হলে সে আদালতে একটা মুচলেকা দিয়ে গেল যে আগামীতে আর আমি কখনো এই ধরনের বক্তব্য সম্প্রচার করব না, বা আমি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করব না। অথবা সে একটা সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল, পরবর্তীতে হুমকি ধামকি দিচ্ছে যে আমি কিন্তু তোমাকে এই করব, মারে নাই কিন্তু, দেখেন একজন হুমকি দিল আপনাকে যে তোমাকে যদি আমি পাই তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো, এই যে একটা হুমকি। হুমকি দিলে শুধুমাত্র যদি হুমকি হয়, তখন আমরা সিআরপি এই পেনাল কোডের 506 ধারাতে যে পড়বো ক্রিমিনাল ইন্টিমিডেশন, অপরাধমূলক
ভীতি প্রদর্শন, এই ভীতি প্রদর্শন শুধু 506 দিয়ে কোনো মামলা ম্যাজিস্ট্রেট আদালতে হয় না। যদি এরকম হয় যে জাস্ট হুমকি দিয়েছে, তখন হবে সে সাত ধারাতে গিয়ে নির্বাহী আদালতে মামলা করতে হবে। সে আদালতে গিয়ে ওই যে যিনি হুমকি দিয়েছেন বিবাদী থাকবেন বা দ্বিতীয় পক্ষ থাকবেন, এই জায়গা পক্ষ হয়, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, সে এসে বলবে যে না আমি হুমকি দিচ্ছি, ঠিক আছে আর কোনোদিন হুমকি দিব না, অথবা আমি ইতিপূর্বে হুমকি দেয়নি এখনো দিচ্ছি না ভবিষ্যতে দিব না, এই যে একটা মুচলেখা দিয়ে যাবে যে আমি ভালো হয়ে চলবো, এই ধরনের অপরাধ আর করবো না, এইগুলো তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত। কোন একটা অপরাধ হয়ে গেলে সেইটার বিচার করার এখতিয়ার নির্বাহী আদালতের নাই, বুঝছেন কিনা? তাহলে নির্বাহী আদালত কখনো ক্রিমিনাল অফেন্সে অপরাধ হয়ে গেলে সেটা বিচার করতে পারেন না, এই সিআরপিসিতে বলা নাই যে সে বিচার করতে পারবে। তবে হ্যাঁ, মোবাইল কোড 2009 সালে, আপনারা আরেকটু ব্যাকগ্রাউন্ড যদি জানেন, আপনারা পড়ে আসছেন অনার্স মাস্টার যেহেতু সবাই করে আসছেন, 2007 সালের 1 নভেম্বর যখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়, পরবর্তীতে এসে 2009 সালে এই সিআরপিসি সংশোধন হয়। তো তখন এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, অর্থাৎ যারা এই যে উপজেলা প্রশাসনে থাকেন, তারপরে জেলা প্রশাসনে যারা আছেন, ডিসি, এডিসি অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেটা আমাদের 10 ধারাতে যাদেরকে ওই দায়িত্ব দেওয়া হয়, আবার পুলিশ কমিশনার আছেন। তো তখন তারা কিছু আন্দোলন করেন যে আমাদেরকে অপরাধের এই বিচার, তাৎক্ষণিক ছোটখাটো বিষয়ে বিচার করার এখতিয়ার দিতে হবে। তখন মোবাইল কোড 2009 সালে মোবাইল কোড করা হয় যে হাতে নাতে অপরাধ সামনে ধরা পড়ছে যে করছে, এরকম অপরাধে তারা বিচার করতে পারবে, 2 বছরের সাজা দিতে পারবে তাৎক্ষণিক ভাবে। ওইটার আলাদা কোনো সাক্ষ্য গ্রহণ হবে না। সাক্ষ্য গ্রহণ কেন হবে না? কারণ ওই জায়গায় তো কেউ অস্বীকার করতেছে না বা কিছু অদৃশ্য নাই। এখন সাক্ষ্য প্রমাণ সহ হাতে নাতে ধরা পড়ছে যে সে কি করলো, একটা ফলমূলে বিষ প্রয়োগ করছে। ওইটা যখন পরীক্ষাগারে দেখা গেছে, পরীক্ষা ইন্ডুতে দেখা গেছে যে সে এই জায়গায় কেমিক্যাল বেশি ইউজ করছে, তাহলে সে কি বিষ প্রয়োগ করছে খাবারে, তখন তাকে একটা সাজা দিয়ে দিতে পারে, 2 বছরের সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারবে, অর্থদণ্ড যে কোনো পরিমাণ দিবে, ওটা সীমাবদ্ধতা নাই। তো এই যে 2 বছরের যে সাজা দিবেন, এটা কখন দিবেন? যখন হাতে নাতে ধরা পড়তেছে। কিন্তু ওই একই ঘটনা যদি হয় যে না এই অপরাধটা সাজা দিতে হলে আরো কিছু তথ্যের প্রয়োজন, এই জায়গায় কারা কারা সাক্ষী ছিল সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন, তখন ওই ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে সাজা দিতে পারবে না। তখন তার করণীয় হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ওই মামলাটা প্রেরণ করা। সে হয়তো মামলা দায়ের করবে, কিন্তু পাঠাতে হবে, বিচার করবেন কে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটা পারবেন না। তাহলে মুবারক কোর্টের যে তফসিলে উল্লেখ আছে যে অপরাধগুলো, শুধুমাত্র ততটুকুই পারবেন। পেনাল কোডে স্বাভাবিকভাবে যে আদালত আছে, এই আদালতের বিচারটা তারা করতে পারবেন না, বুঝছেন কিনা? আর হচ্ছে অপরাধ নিরোধের জন্য কিছু মুচলেখা নিতে পারবেন, যে ঠিক আছে আমি এখন থেকে সৎভাবে চলাফেরা করবো, ভালো হয়ে যাবো, আর কোনোদিন এই অপরাধের সাথে জড়িত হব না, বা এই ধরনের এই যে ডাকাত দলের সাথে আমি সম্পৃক্ত হব না, ওদের সাথে আমি চা খাবো না, আড্ডা দিব না, যারা ডাকাত, চিহ্নিত ডাকাত আছে বা ছেলে ধরা আছে, এদের সাথে আমি চলাফেরা করবো না, এইগুলো মুচলেখা দিবে। এর বাইরে কিছু না। আরেকটা হচ্ছে যে ভূমি এবং পানি নিয়ে 145 ধারার অপরাধ আছে, 144 ধারা আছে। দেখা যাচ্ছে যে পল্টনে একটা সমাবেশ ডাকছে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দল একটা সমাবেশ ডেকে বসে আছে। তাহলে দুই দল যদি এক জায়গায় সমাবেশ ডাকে, দুই দল মুখোমুখি হয়ে গেলে মারামারি হওয়ার সম্ভাবনা আছে না? এই জায়গায় জনস্বাস্থ্যের বিঘ্নিত ঘটবে, অর্থাৎ মানুষের যে স্বাস্থ্য আছে, আর সাধারণত আমরা যারা আছে এই জায়গায় যদি মারামারি করি সবার স্বাস্থ্য খারাপ হবে না? এটা হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে। এই পরিস্থিতিতে তখন 144 ধারা জারি করে দিবে যে এই জায়গায় জরুরি অবস্থা, এই জায়গায় কেউ সমাবেশ করতে পারবে না। আমাদের যারা আইনে পড়ে নাই, নন ল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যারা আছে বা পাবলিক আছে, সবাই দেখেন 144 ধারা সবাই বোঝে যে এই জায়গায় দুইয়ের অধিক ব্যক্তি এক জায়গায় হওয়া যাবে না, এটা সবাই বোঝে। 2 জন বা 3 জন একসাথে চলাফেরা করা যাবে না। তাহলে এই যে অপরাধটা তৈরির জন্য না হয়, কোনো একটা অকারেন্স না ঘটে, অথবা 145 ধারায় পানি অথবা ওয়ার সীমানা নিয়ে কোনো একটা বিরোধ তৈরি হয়েছে, যে কোনো একটা নদীর চর জেগে উঠছে, অথবা নদীর যে পানি আছে, পুকুরের পানি, এগুলা নিয়ে একটা গোলযোগ তৈরি হয়েছে যে এই জায়গাগুলো আমার, হতে পারে, সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, হয়ে যায়নি, হয়ে গেলে তো অকারেন্স হয়ে গেলে তখন অফেন্স হয়ে গেলে চলে যাবে এইসব কোর্টে। কিন্তু হতে পারে, আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ওইটা নিরোধ করার জন্য তাৎক্ষণিক একটা ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি আপনার ওই সিভিল ওই জায়গা জমি নিয়ে আপনার আরো কিছু বিষয় থাকে যে এটার
কার হবে, এই জমিটার মালিক কে, তখন সে বিষয়গুলো তো সিভিল কোর্ট সিদ্ধান্ত দিবে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তো এটার সিদ্ধান্ত দেওয়ার কেউ না। তার মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হচ্ছে তাৎক্ষণিকভাবে যাতে কোনো একটা অফেন্স ক্রিয়েট না হয় এটাকে নিরোধ করা। আর যারা করতে পারে অবশ্যই করবে এরকম ব্যক্তিকে ডেকে এনে মুচলেকা দেওয়া, এর বাইরে তাদের কোনো দায়িত্ব নেই। বুঝছেন কিনা? আর যদি এই বিচার আচার হয় যেগুলো আমরা দেখি আদালতে হয়ে থাকে, এগুলো সবগুলো কে করবেন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। এখন আসেন যে আদালতের যে শ্রেণী বিভাগে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওইদিকে চলে গিয়েছিলাম। তো এই জায়গায় দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বললাম। পরের দিনে বলা আছে যে ম্যাজিস্ট্রেট থাকবেন, ম্যাজিস্ট্রেট 4 ধরনের। মহানগরী এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগরী এলাকার বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যাকে সংক্ষেপে সিজেএম বলে থাকি আমরা। আইনের এরকম কিন্তু সংক্ষেপ করা নাই। আপনারা যখন লিখবেন পরীক্ষার খাতায় বা হোক, তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এভাবে লিখবেন। আদালতে যখন কোনো পিটিশন লিখবেন, পরীক্ষার খাতায় যখন ড্রাফটিং করবেন, তখন অবশ্যই চিফ বিজ্ঞ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা বা অন্যান্য কিছু দিবেন। তাহলে এই জায়গায় কিন্তু আপনি সিএমএম, সিজেএম এই ধরনের সংক্ষেপ করার সুযোগ নেই, কেন আইনে ওটা সংক্ষেপ করা নাই। এটা কেন করছে? আমরা একসাথে এত বড় একটা উচ্চারণ করা থেকে সংক্ষিপ্ত আমরা রূপটা তৈরি করে নিয়েছি, কিন্তু এটা বলার সময় লেখার সময় এটা করা যাবে না। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরপরে ব্যাখ্যায় বলা আছে যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা, এই যে মেট্রোপলিটন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা একই ক্ষমতা প্রাপ্ত হবেন। এই জায়গায় শ্রেণী বিভাগটা করা নাই, ওটা ব্যাখ্যা বলা আছে। 2 নম্বর হচ্ছে যদি মেট্রোপলিটন এরিয়া হয়, মহানগর এরিয়া, মহানগর এরিয়া আছে না, এই যে ঢাকা মহানগরের মধ্যে 50টা থানা আছে ডিএমপি, এই থানা থেকে উদ্ভূত যে মামলাগুলো আছে তখন কোথায় চলে যায়? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে চলে যায়। এরকম খুলনায় আছে, রংপুরে আছে, বরিশালে আছে, সিলেট এই কি কি বলে সিলেট মহানগরী আছে, রাজশাহীতে আছে, চট্টগ্রামে আছে। অর্থাৎ মহানগরী এলাকার জন্য শুধুমাত্র ওই মহানগরী যে এরিয়া থাকে ওই এরিয়ার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকেন। আর আদার যে বাইরের গুলো আছে, এই ঢাকাকেই যদি ধরি, দেখেন ঢাকার বাইরে আরো জেলা এই আছে, উপজেলা আছে, থানা আছে, যেমন সাভার আছে, তারপরে নবাবগঞ্জ আছে, কেরানীগঞ্জ আছে, দক্ষিণ কেরানীগঞ্জ আছে। তাহলে এই যে দোহার আছে, এই যে থানাগুলো এই জায়গা থেকে উদ্ভূত যে গুলো আসবে, তখন বিচার করবেন কে? বা আমলি আদালত হোক বা ট্রায়াল আদালত হোক, যেটাই হোক না কেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অতিরিক্ত একই অবস্থা। এরপর আসেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা দেখেন ম্যাজিস্ট্রেট কয় শ্রেণী পেলাম? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট পেয়ে গেছি। কিন্তু মহানগরী এলাকার মধ্যে কয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে? 2 শ্রেণীর। একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন দেখেন এই যে আদালতে কিভাবে লেখা থাকে, আদালতে এটা তো ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ জানলাম, এখন ম্যাজিস্ট্রেটের এই শ্রেণী, এই ম্যাজিস্ট্রেটরা কোন ধরনের আদালতে বসেন? দেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বসেন, দ্যাট মিনস সিএমএম কোর্টে বসেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নামও থাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সে আদালতে বসেন। সরকার যখন প্রজ্ঞাপন করে তাকে দায়িত্ব দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেই বসেন। এরপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা নামটা, এটা ম্যাজিস্ট্রেট আদালত আছে, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে আদালতের নাম যখন হয় তখন লেখা থাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, সরি সিনিয়র সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আদালতে যারা বসেন সে আদালতের নাম থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে দেখেন এই যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাম কি, আদালতের নাম কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একই বক্তব্য। যদি আপনার ওই কোর্টের নাম থাকে তাহলে থাকে কি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা কোর্ট যেটাই বলেন না কেন। এখন দেখেন এই ম্যাজিস্ট্রেটরা কে কতটুকু সাজা দিতে পারেন বা কোন মামলাগুলো তিনি বিচার করতে পারেন সেই কথাটা বলা আছে 31 ধারা এবং 32 ধারাতে এই সিআরপিসি। 31 ধারাতে বলা আছে ধারা আদালত এবং হাইকোর্টের কথা। দেখেন হাইকোর্টের বিচার হবে, কতটুকু সাজা দেবে এই কথা কি এই সিআরপিসি কোথাও বলা আছে? বলা নাই। কিন্তু 31 ধারাতে হাইকোর্ট কোনো বিচার করতে পারবে, কতটুকু সাজা দিতে পারবে এই কথা কিন্তু বলা আছে। কেন? ওই যে আপিলে গিয়ে হাইকোর্ট বিভাগ যখন আপিল আদালত হিসেবে থাকেন তখন কি আসামিকে সাজা দিতে পারেন, খালাস দিতে পারেন। এই কারণে তখন যদি প্রয়োজন হয় কখনো যে এই মামলা সাজা দিবেন তখন এই আইন অনুযায়ী তিনি দিতে পারবেন, তার ক্ষমতা আছে কিনা অতটুকু এটা বোঝানোর সাথে দেখেন এই যে দায়রা জজ আদালত আর অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত, তিনটা আদালত না? দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত আইন অনুমোদিত যে কটা সাজা দেওয়ার বিধান আছে সব সাজা দিতে পারবেন। তবে মৃত্যুদণ্ড যদি দিয়ে থাকেন তাহলে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠাতে হবে। হাইকোর্ট যখন অনুমোদন দেবে তখন কার্যকর হবে। খেয়াল করেন সাজা দেওয়ার ক্ষেত্রে বাধা নাই, কিন্তু কার্যকর যখন করবে অর্থাৎ সাজা করা না ইস্যু করা হয়, প্রত্যেকটা যখন সাজা দেওয়া হয় সাজা পরোয়ানা ইস্যু করতে হয়, এই পরোয়ানাটা পাঠাতে হয় জেলখানায় যে তাকে এতদিন কারাদণ্ড দেওয়া হলো, কার্যকর করা হোক। এই যে কার্যকর করা হোক এটা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে বলতে পারবেন না, বাকি সকল ক্ষেত্রে বলতে পারবেন। এখন হচ্ছে যে সাজা কয় প্রকার আছে, তাহলে আমাদেরকে চলে যেত পেনাল কোডের 53 নম্বর ধারাতে। 53 ধারাতে বলা আছে 5 শ্রেণীর সাজা আছে, আইন অনুমোদিত 5 শ্রেণী। একটা কি ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড, তারপরে আছে কি লাইফ ইমপ্রাইজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে আছে ইমপ্রাইজনমেন্ট কারাদণ্ড। এই কারাদণ্ড ওই যাবজ্জীবনের পরে যে ধরনের কারাদণ্ড সেটা আপনাকে 24 ঘন্টার জন্য হতে পারে, সেটাও একটা কারাদণ্ড। এই কারাদণ্ড দুই শ্রেণীর আছে, ওই জায়গায় বলা আছে সশ্রম আছে, বিনাশ্রম আছে। যে বলতে পারে সশ্রম, সশ্রম মানে কি যে সে কাজ করবে, তাকে হয়তো বাগান পরিষ্কার করার দায়িত্ব দিতে পারেন আদালত, অথবা ভিতরে কোনো শিল্প আহ, তৈরি করার জন্য দিতে পারেন, যে এই যে বক্সটা তৈরি হয়েছে বক্সটা তৈরি করার দায়িত্ব দিতে পারেন আদালত। তাকে বিভিন্ন শ্রম দিয়ে সাজাটা কার্যকর করতে পারেন, আবার বিনা শ্রম দিতে পারেন। এরপরে অর্থদণ্ড দিতে পারেন। আরেকটা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারেন, যে তার অনেকগুলো সম্পত্তি আছে সম্পত্তি বাজেয়াপ্ত করে দিলেন। এই 5 শ্রেণীর সাজা আছে। তাহলে এই 5 শ্রেণীর প্রত্যেকটা সাজা দিতে পারবেন কে কে? দায়রা আদালত আর অতিরিক্ত দায়রা আদালত, আইন অনুমোদিত অর্থাৎ আইনে অনুমোদন দেওয়া আছে এই অনুমোদিত সকল দণ্ড দিতে পারবেন। কিন্তু কার্যকর করার ক্ষেত্রে মৃত্যুদণ্ড যদি দিয়ে থাকেন তাহলে হাইকোর্টের অপেক্ষা করতে হবে। হাইকোর্ট যখন এই সিআরপিসি 374 ধারা অনুযায়ী ডেথ রেফারেন্স পাঠাবেন, 376 ধারা অনুযায়ী যদি হাইকোর্ট কনফার্মেশন দেয় যে না এটা কার্যকর করা যাবে বা তাকে সাজা বহাল রাখা হলো, দেন আরো প্রক্রিয়া আছে, আপিল বিভাগ আছে, ওই প্রক্রিয়াগুলো অবলম্বন করার পরে তার সাজা পরোয়ানা কার্যকর করতে পারবে, এর আগে না। যুগ্ম ধারা জজ আদালত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক মেয়াদের কারাদণ্ড ব্যতীত আইন অনুমোদিত বাকি যত সাজা আছে সব সাজা দিতে পারবেন। তাহলে দেখেন কে কে আইন অনুমোদিত সকল সাজা দিতে পারবেন এই আদালতের মধ্যে? দায়রা আদালত আর অতিরিক্ত দায়রা আদালত। যুগ্ম আদালত দায়রা আদালত সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারবেন? 10 বছর। 10 বছরের নিচে সাজা যত আছে সকল সাজা তিনি দিতে পারবেন। কিন্তু মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড আর 10 বছরের অধিক মেয়াদের, 10 বছরের অধিক মেয়াদ আছে না, 14 বছরে কোন কোন জায়গায় কারাদণ্ডের বিধান আছে, এই সাজা তিনি দিতে পারবেন না, এটার বিচারও করতে পারবেন না। এরপর আছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 32 ধারাতে। 31 ধারাতে এই ধারা আদালত আর হাইকোর্টের কথা বলা আছে, হাইকোর্ট আইন অনুমোদিত সকল দণ্ড দিতে পারবেন, সেই জায়গায় আর কোনো বক্তব্য নাই। কিন্তু এই জায়গায় মৃত্যুদণ্ডের কথা এই দায়রা আদালতের ক্ষেত্রে বলে দেওয়া আছে। ম্যাজিস্ট্রেট আদালতে যদি আসি, এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেখতেছেন আর এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সবাই সম পর্যায়ের জুডিশিয়াল অফিসার। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম পর্যায়ের জুডিশিয়াল অফিসার। দেখেন এই যে প্রথম শ্রেণীর জুডিশিয়াল অফিসার
এই ম্যাজিস্ট্রেট দ্বিতীয় তৃতীয়, আর এদিকে আছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 32 ধারাতে বলা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবেন 5 বছরের কারাদণ্ড, জরিমানা দিতে হলে 10,000 টাকা, 10,000। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবেন 3 বছর কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা। কেন দেখেন এগুলো কিন্তু পরীক্ষা আসবে, আপনার এমসিকিউ পরীক্ষা এই জায়গা থেকে আসবে। তৃতীয় শ্রেণীর 2 বছর কারাদণ্ড, 2,000 টাকা। এই জায়গায় আমার কিছু বক্তব্য আছে যে সলিটারি কনফাইনমেন্ট এটি একটা সাজার একটা ধরন আছে। এটি পেনাল কোডের 73 এবং 74 এই দুইটা যদি এক জায়গায় করা হয় তাহলে আমরা ওই জায়গায় কিছু বিষয় দেখতে পাই। কিভাবে সলিটারি কনফাইনমেন্টের বক্তব্য আছে 73 ধারাতে, 74 ধারাতে কিভাবে কার্যকর হবে, কতদিন দেওয়া যাবে, কতদিন দেওয়া যাবে না, সে বিষয়গুলো বলা আছে। তা আমরা দেখি যে এই জায়গায় বলা আছে যে নিঃসঙ্গ কারাবাস সহ তারা 5 বছরের কারাদণ্ড দিতে পারবে, 10,000 টাকা জরিমানা করতে পারবে। তাহলে একই বক্তব্য দেখেন, এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত পারবেন, 5 বছর কারাদণ্ড আর 10,000 টাকা, তাহলে ম্যাজিস্ট্রেট কত পারবেন, 10,000 টাকা। এবার প্রিভিয়াস প্রশ্ন শুধু এই জায়গা থেকে, এই চার্ট থেকে আপনি 15টা কমপক্ষে পড়া হয়ে গেছে। এই চার্ট থেকে এটা এইটা মাথার ভিতর রাখতেই হবে। দেখেন আপনি যদি আপনার স্কুলটা না চেনেন, এখন যদি আপনাকে বলা হয় যে স্কুলের লাইব্রেরিতে তুমি চলে যাও, আপনি কি যেতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের এই এই যে যে আদালতের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা যদি আপনার মাথার মধ্যে না থাকে, এখন যতই যে মুখস্থ করেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পরে দেখবেন যে দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণী এগুলো প্যাচ লেগে যাবে। এই জন্য এই স্ট্রাকচারটা মাথায় রাখবেন। জি, আপনি কি প্রশ্ন করছিলেন? 5 বছর যে কারাদণ্ড হবে, এখানে মধ্যে কি সশ্রম হবে না বিনাশ্রম, এটা ডিপেন্ড করে কিছু। এটা আইনে যেভাবে বলা আছে, আপনার একটা অপরাধ যদি বলা থাকে সাজা দেওয়ার বিধান আছে পেনাল কোডে, যে অপরাধের সাজা যতটুকু আছে সেই অনুযায়ী যদি ওই জায়গায় বলা থাকে সশ্রম হবে, যদি বলা থাকে বিনাশ্রম, অথবা যদি থাকে সশ্রম অথবা বিনাশ্রম, তাহলে তিনি সশ্রম অথবা বিনাশ্রম যদি লেখা থাকে তাহলে ডিসক্রিপশনারি পাওয়ার, আদালতের ইচ্ছা, স্বেচ্ছাধীন ক্ষমতা, আদালত ইচ্ছাগুলো দিতেও পারে নাও দিতে পারে। এখন কোন একটা আইনে পেনাল কোডে 2 বছরের সাজা দেওয়ার বিধান আছে অথবা 1 বছরের সাজা দেওয়ার বিধান আছে। যেমন আপনাকে কেউ একটা চর থাপ্পড় দিল, 5,000 টাকা জরিমানা, 500 টাকা জরিমানা করতে পারে আদালত। এখন 500 টাকার জায়গায় ওই আদালত 501 টাকা করার এখতিয়ার এই আদালতের নাই, বুঝছেন কিনা? কিন্তু তিনি 500 টাকা আছে 200 টাকা জরিমানা করতে পারেন, কারণ তার একটা ডিসক্রিপশনারি পাওয়ার। কিন্তু কখনো তিনি আইনে যেটা বলা নাই বা ওইটার অতিরিক্ত করতে পারবেন না, ওর মধ্যে থেকে যতটুকু আছে ততটুকু করতে পারবেন, বুঝছেন কিনা? তাহলে ওই আইনে ওই সংশ্লিষ্ট সাজাতে যতটুকু আছে সেই অনুযায়ী করবেন। এই জায়গায় ম্যানেজার তাদের এখতিয়ার আছে 5 বছর, প্লাস ম্যাজিস্ট্রেটের বিচার করার এখতিয়ার আছে 5 বছর, কিন্তু আইনে যে অপরাধে তিনি বিচার করতেছেন সেই অপরাধে দেখা যাচ্ছে যে ওই সাজা দেওয়ার বিধান আছে 1 বছর। তাহলে কি সে কখনোই আর 5 বছর দিতে পারবেন? পারবেন না, ওই 1 বছরই দিতে হবে, বুঝছেন কিনা? ওই 1 বছর হলে তো সাধারণত তিনি বিচার করবেন না, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। এখন ঠিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মধ্যে তো দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী নাই, তখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরিয়ার মধ্যে, এই মেট্রোপলিটন এরিয়ার মধ্যে বিচার করবেন তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তখন 1 বছর সাজাদণ্ডের কারাদণ্ডের বিধান থাকলে তিনি 1 বছরের কারাদণ্ড দিতে পারবেন, কখনো তিনি 5 বছর দিবেন না বা তার দেয়ার এখতিয়ার নাই। এরপরে আসেন যে এই যে যে ম্যাজিস্ট্রেটটা আছেন, এই ম্যাজিস্ট্রেটটা কার অধীনে থাকবেন দেখেন, এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দেখেন এই যে যে দায়রা আদালত দেখছেন, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত, এটা হচ্ছে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আদালতে যাবে। এই জায়গায় 2 শ্রেণী, আমরা কত দৃষ্টি যে 3 শ্রেণী দেখতে পাচ্ছি, আইনে বলা আছে 2 শ্রেণীর 6 ধারাতে। এই 3 শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট আছে, এই ম্যাজিস্ট্রেটরা কার অধীনে থাকবেন, অর্থাৎ এই ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে এই রায় বা উচ্চ আদালত কোনটা, সেটা হচ্ছে মহানগর দায়রা জজ আদালত। এই মেট্রোপলিটন মানে হচ্ছে কি মহানগর, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে মহানগর আদালত। এখন দেখেন এই জায়গায় শুধুমাত্র লাগাই দিলেন মহানগর, তাহলে এই সিএমের যে কত ধরনের সবাই আপনারা দেওয়ানি আদালতের নাম করছেন না? দেওয়ানি আদালত গঠিত হয়েছে কোন আইন অনুযায়ী?
মনে আছে? যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত। এই 5 শ্রেণীর আদালত আছে না দেওয়ানি? দেখেন এই যে সহকারী জজ আদালত, এই সহকারী জজ আদালত দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যখন তিনি ক্রিমিনাল সাইডে থাকবেন, ক্রিমিনাল কোর্টে দায়িত্ব পালন করবেন, আর সিভিল কোর্টে থাকলে সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ। দেখেন আমরা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের পাশে কি লিখছি? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই সমপর্যায়ের জুডিশিয়াল অফিসার। খেয়াল করেন। এরপরে যুগ্ম জেলা জজ, এই যুগ্ম জেলা জজ আর যুগ্ম দায়রা জজ সমপর্যায়ে জুডিশিয়াল অফিসার। এই যে অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত দায়রা জজ যদি সমপর্যায়ের অফিসার, জেলা জজ আর দায়রা জজ আদালত সমপর্যায়ের অফিসার। এখন কোন এক আদালতের এই সিভিল পাওয়ার আছে, ক্রিমিনাল পাওয়ার আছে, তখন এই জেলা জজের নামটা কি হবে? দেখেন, জেলা ও দায়রা জজ আদালত। বুঝছেন কিনা? জেলা ও দায়রা জজ আদালত। তার মানে আপনি বুঝবেন, জেলা জজ মানে সিভিল, দায়রা জজ মানে ক্রিমিনাল, দুইটা মামলারই বিচার করেন। কিন্তু সিভিল কোর্টে দেখেন মহানগরের মধ্যে কি আলাদা ভাগ করা আছে কোর্ট? নাই। এটা শুধুমাত্র মেট্রোপলিটন যেটা আছে সেটা ক্রিমিনাল কোর্টে আছে, সিভিল কোর্টে নাই। এই কারণে এই যে যে জেলা জজ, এই মহানগর যদি লাগাম তখন আর জেলা থাকে না। মহানগর জেলা দায়রা জজ কখনো হয় না। কি থাকে? মহানগর দায়রা জজ আদালত, মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত, মহানগর যুগ্ম দায়রা জজ আদালত। অর্থাৎ মহানগরে এই 3 শ্রেণীর আছে, কিন্তু এই জেলা জজের এই শ্রেণীগুলো নাই। এই শ্রেণীগুলো শুধুমাত্র একই ক্ষমতা দেওয়া হয়ে থাকে আপনার জেলাতে। এখন দেখেন এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কতটুকু সাজা দিতে পারেন? এটা কি এই আইনে 32 এবং 31 ধারাতে আমরা কি পড়ছি? নাই। দেখেন এই জায়গায় লিখি নাই। তাহলে এই আদালত গুলো কিভাবে সাজা দিবেন? তখন আমাদের 29 গ এবং 33 ক ধারাতে চলে যেতে হবে। 29C, 33A। দেখেন 29C সেকশনে বলা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সকল অপরাধের বিচার করতে পারবেন। দেখেন এর আগে কি পড়লাম? এই জায়গায় সাজা দিতে পারবেন কে কে? দায়রা আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত নিজ আইনে অনুমোদিত সকল দণ্ড দিবেন। অতিরিক্ত দায়রা জজ কি পারবেন না? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড আর 10 বছরের অধিক মেয়াদে কারাদণ্ড পারবেন না। বাকি নিচে যা আছে সব পারবেন। কিন্তু 29C-তে বলা হচ্ছে কি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ব্যতীত বাকি যত সাজা আছে যেসব মামলায়, সেই মামলার বিচার তারা করতে পারবেন। গেল। এরপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অতিরিক্তদের কথা কোনোটাই বলা হয়নি। অতিরিক্তরা হচ্ছে যে ভাইস প্রেসিডেন্টের মতো, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সে সমান ক্ষমতা থাকবে তার। এখন দেখেন এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের অধিক মেয়াদের কারাদণ্ড ব্যতীত, এদিকে কি বললো যে প্রথমে আমরা কি বললাম? মৃত্যুদণ্ড ব্যতীত সকল অপরাধের বিচার করবেন। এরপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা বাকি যা আছে সব করতে পারবেন। তবে 33 এতে যে বলতেছেন, 29 গতে বা 29C সেকশনে ক্ষমতাপ্রাপ্ত যারা হবেন, দায়িত্বপ্রাপ্ত হবেন, তারা বিচার করার সময় ওই অপরাধের বিচার করতে পারবেন, কিন্তু সাজা দিতে হলে 7 বছরের বেশি দিতে পারবেন না। তাহলে একজন ব্যক্তি যখন এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যখন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের বিচার করার এখতিয়ার পাবেন,
তখন সাজা দেওয়ার সময় তিনি বিচার করতে পারবেন, সাজা দিতে গেলে 7 বছরের বেশি দিতে পারবেন না। খেয়াল করেন, এর আগে যা ছিল স্বাভাবিকভাবে এটা নির্ধারণ হবে কিভাবে? ওই যে পেনাল কোডে কত বছরের কোন সেকশনে কত বছর সাজার বিধান আছে, সেই অনুযায়ী সেই কোডে চলে যাবে। এখন দেখা যাচ্ছে যে ওর মধ্যে 10টা ধারা উল্লেখ করা আছে, একটা ধারায় বেশি আছে, তাহলে এই সমগ্র নথি চলে যাবে কোথায়? ওই যে যে বেশি যে আদালতে বিচার করে রেখে আছে সেই আদালত। কিন্তু সরকার প্রজ্ঞাপন জারি করে বলে দেওয়া দিল যে এই মামলাগুলো বিচার সিএমএম আদালত করবেন বা সিজিএম আদালত করবেন। তখন অর্থাৎ 29 অনুযায়ী যে ক্ষমতা দেওয়া হচ্ছে, সেই ক্ষমতা যখন অ্যাপ্লাই করবেন তারা বিচার করার সময় কখনোই 7 বছরের বেশি দিতে পারবেন না। তার মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাজা দিবেন কত বছর? 7 বছর। বাকিরা সবাই পারেন কত? 5 বছর। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা আছেন সবাই 5 বছরের সাজা দিবেন। এদের অর্থদণ্ড কতটুকু দেবে? অর্থদণ্ড অনির্দিষ্ট। এটা কোনো সিভিল মামলা না যে নির্ধারণ আছে যে 15 লাখ বা এরকম 25 লক্ষ বা আনলিমিটেড, এগুলো ক্রিমিনালে নাই। ক্রিমিনালে তবে অত্যধিক হবে না, ওটা আপনারা ইসে যে পড়বেন, পেনাল কোডে যে পড়বেন 67 ধারাতে, যে অত্যধিক করা যাবে না, এটা আইনে অনুযায়ী বিবেচনা করেই দিবেন আদালত। হ্যাঁ হ্যাঁ, শিওর, প্রশ্ন। এই যুগ্ম দায়রা জজ, যুগ্ম দায়রা জজ ওদের ভারতের একটা কিছু 10 বছর কম শাস্তি। 10 বছর পর্যন্ত দিতে পারবেন। 10 বছর আর 10 পর্যন্ত বছর পরে সর্বোচ্চ সাজা পর্যন্ত দায়রা দায়রা জজ। অতিরিক্ত দায়রা জজ তো আইন অনুমোদিত সকল দণ্ড দিতে পারবেন। শুধুমাত্র মৃত্যুদণ্ড দিলে কার্যকর করতে হলে হাইকোর্টের পারমিশন লাগবে, ডেথ রেফারেন্স, যেটা 374 ধারাতে আছে। বাকিগুলো এমনি কাজ হবে। বাকিগুলো সব জেলখানায় আছে, সাজা দিয়ে দিচ্ছেন, বলে দিবে যে তার সাজা কার্যকর করা যাবে এখন। আর যদি সাজা ভিতরে থাকে ওই সময়টা মেয়াদ বাদ যাবে, বাকি সময়টা সে জেল কাটবে, এইভাবে বলে দেওয়া যাবে। এখন আসেন, আদালতের স্ট্রাকচারটা জানলাম, কোন আদালতের ক্ষমতা কতটুকু এটা জানলাম। এখন মামলা করতে গেছেন থানাতে, থানা কর্তৃপক্ষ মামলা নিয়েছে অথবা নেয়নি, এই দুইটাই তো প্রক্রিয়া হয়, এর বাইরে তো হয় না। অর্ধেক অর্ধেক তো জিনিসটা হয় না, যে অর্ধেক নিয়েছে আর অর্ধেক নেয়নি, এরকম হয় না। হয় নিয়েছে আপনার মামলা, নাহলে নেয় নাই। তাহলে এই জায়গায় মামলা আছে দুই শ্রেণীর, একটা হচ্ছে আমল যোগ্য মামলা, এটা হচ্ছে আমল যোগ্য মামলা। আমল যোগ্য মামলা কোনগুলা? যে মামলাগুলো পুলিশ বিনা মামলায় গ্রেপ্তার করতে পারে, সেই জায়গায় আদালতের বা ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয় না। অর্থাৎ তাৎক্ষণিকভাবে যে ওয়ারেন্ট ইস্যু করেন এরকম কোনো ওয়ারেন্টের প্রয়োজন হয় না। এই মামলাগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। আর যে মামলা আদালতের প্রয়োজন হয়, আদালতের থেকে ইস্যু করার প্রয়োজন হয়, সেই মামলাগুলোকে আমলযোগ্য মামলা। অর্থাৎ এটা সরাসরি থানায় মামলা দায়ের করা যাবে না। এখন আপনি গেছেন আমলযোগ্য মামলা নিয়ে, এখন থানায় যাওয়ার পরে থানা তো আর ফেরত দেবে না আপনাকে, তখন কি করবে? একটা সাধারণ ডায়েরি করবে, এটাকে বলা হয় জেনারেল ডায়েরি বা জিডি। নাম শুনছেন না? সাধারণ আপনারা করেন, মোবাইল হারাই গেছে, কারণ হারাই গেলে কে নিয়ে গেছে সেটা তো আপনি বলতেছেন না। চুরি হয়ে গেলে যদি বলেন যে অমুক চুরি করে নিয়ে গেছে, তখন এটা ক্রিমিনাল অফেন্স হবে, আমলযোগ্য অপরাধ হবে। কিন্তু হারাই গেছে, হারাই গেলে এই জায়গায় তো কেউ অপরাধী না, বা অপরাধী হতে হলে তো তদন্ত সাপেক্ষে তারপরে কেউ নিয়েছে কিনা তখন বোঝা যাবে। এবং হারাই গেছে মোবাইল, তখন আপনি কি করবেন? জেনারেল ডায়েরি করবেন, সাধারণ ডায়েরি। এই জেনারেল ডায়েরি যদি তদন্ত করার প্রয়োজন হয়, তখন ওই ম্যাজিস্ট্রেট যিনি, আপনি যখন জেনারেল ডায়েরিটা দায়ের করলেন, এটা হচ্ছে 155 ধারা অনুযায়ী সিআরপিসির জিডি করলেন, এই জিডিটা যখন তদন্ত করার প্রয়োজন হবে, আপনাকে তখন নিয়ে পাঠাই দিবে আদালতে। আদালতে গিয়ে জবানবন্দি দেওয়ার পরে আদালত যদি মনে করেন জিডিটি তদন্ত হওয়া প্রয়োজন, তখন 155 সাবসেকশন 2 অনুযায়ী তিনি নির্দেশ দিবেন যে এটা তদন্ত করা হোক, দেন তদন্ত করতে পারবে। তাহলে জিডির আমি কয়েকটা প্রশ্ন দেখেন, গত ক্লাসে এই যে ব্যাচ প্রিলি পাস করছে, রিটেন দিয়ে আসলো, এই ব্যাচে আমরা একটা প্রশ্ন আমি বারবার পড়াইছি, সেটা হচ্ছে 204-এ 3 অনুযায়ী আর মামলা খারিজ হয়ে যায় তদবিরের অভাবে। অর্থাৎ যদি কোনো প্রসেস ফি দেওয়ার বিধান থাকে সেগুলো না দেয়, কোর্ট ফি দেওয়ার বিধান থাকে, তখন মামলা খারিজ হয়ে যায়। এই প্রশ্নটা আসছিল, এই তো পূর্বে আসলে এই পরীক্ষায় কিন্তু আসছিল। তো এই পরীক্ষায় এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 155(2) এখনো আসে নাই এই জায়গা থেকে, কিন্তু আসার মতো প্রশ্ন, কারণ সবটা প্রিভিয়াস যেগুলো আসছে ওইগুলো আসবে এমন না, নতুন নতুন কিছু প্রশ্ন আসবে। এটা তার মধ্যে অন্যতম, যে জিডি তদন্ত হয় কত ধারা অনুযায়ী।
155(2) অনুযায়ী একটু নোট রাখেন। তদন্তের আমরা অনেকগুলো পড়বো, সেকশন আছে। জিডি তদন্ত 155(2) অনুযায়ী। এখন আপনি থানায় মামলা করতে গেছেন, মামলাটি হচ্ছে আমলযোগ্য, যে কোনো একটা অপরাধ হয়েছে। এই যে সিআরপিসির লাস্টে দেখছেন সেকেন্ড শিডিউল আছে, যারা অনলাইনে আছেন আপনারাও দেখছেন। এই যে এই জায়গায় সেকেন্ড শিডিউল বা দ্বিতীয় তফসিলে 8টা কলাম আছে, এই জায়গায় দেখছেন। দেখেন প্রথম কলামে কি আছে, পেনাল কোডের ধারাগুলো আছে, সেকশন আছে। দ্বিতীয় কলামে আছে কি কি অপরাধ হবে, অর্থাৎ ওই পেনাল কোডের যে অপরাধের নাম বলা আছে সেই অপরাধের নামটা লেখা আছে। তৃতীয় কলামে আছে যে প্রথম পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে কিনা। এই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে কি পারবে না, এটা কিভাবে বুঝবে? ওই যেটা বলা আছে যেটা আমলযোগ্য, আমলযোগ্য যদি হয়, এই সেকশনে এই কি বলে শিডিউলে বলা আছে যে এটা আমলযোগ্য, এটা আমলযোগ্য না। যে জায়গায় এই পুলিশ প্রথমে কি বলে যে সমন্স বিধান আছে, তখন সেটা আমল অযোগ্য মামলা। আর যেটা ওয়ারেন্ট আছে সেটি আমলযোগ্য মামলা। এরপরে কি বলে যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে কিনা, পরে দেখেন যে এটা সমন হবে প্রথমে নাকি ওয়ারেন্ট দেওয়ার বিধান আছে। যদি সমন্বয়ের বিধান থাকে, ম্যাজিস্ট্রেট আদালত কখনোই ওয়ারেন্ট দিতে পারবেন না। যদি ওয়ারেন্টের বিধান থাকে, ম্যাজিস্ট্রেট আদালত সমন দিতে পারবেন। কিন্তু এরপরে দেখেন 5 নম্বরে, এটি কি বেইল সেকশন নাকি নন বেইল সেকশন। আপনি যখন জামিন শুনানি করতে যাবেন অ্যাডভোকেট হওয়ার পরে, তখন এইগুলো আপনার প্রয়োজন হবে। এরপরে এটি কি কম্পাউন্ডেবল নাকি নট কম্পাউন্ডেবল, যে আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য। এরপর হচ্ছে এটার সাজা কতটুকু, অপরাধের সাজা কতটুকু আছে আইনে, অর্থাৎ দণ্ডবিধিতে কতটুকু আছে। নম্বর হচ্ছে যে কোন আদালত বিচার করবেন। 2014 সালে এই তফসিল থেকে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে যে কোন আদালত কোন কোন বিচার করবে, কোন ধারা, এটা কোথায় আছে, কোথায় আছে? দ্বিতীয় তফসিলের 8ম কলামে। তাহলে দ্বিতীয় তফসিলের 8ম কলামে এই কথাটি বলা আছে যে কোন আদালত কোথায় কিভাবে বিচার করবেন। এরপর দেখেন থানায় এই যে আমলযোগ্য মামলার অপরাধের তফসিল হচ্ছে যে এই যে সিআরপিসি যে ধারাগুলো আছে, এই ধারায় কি সবকিছু বলা সম্ভব? যে ওয়ারেন্টের ফর্মটা কেমন হবে, সমনের ফর্মটা কেমন হবে, এগুলো এই জায়গায় ওয়ারেন্টের সমনের বক্তব্যগুলো বলে দেওয়া হয়েছে, কিন্তু এইটা কেমন হবে সেটা বলা আছে। ওই তফসিলে গিয়ে ব্যাখ্যাগুলো দেওয়া আছে যে এইটার ফর্মটা এরকম হবে, এরকম হবে। তো ওই জায়গায় যে চার্ট দেওয়া আছে, এরপরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই আইনের মধ্যে বিভিন্ন জায়গায় অনেক ক্ষমতা দেয়া আছে। এখন ওই তফসিলে গিয়ে এক জায়গায় করে বলা আছে যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতাগুলো থাকবে, সাধারণ ক্ষমতা। এরপরে যদি অতিরিক্ত কোনো ক্ষমতা দেওয়ার প্রয়োজন হয়, সে অতিরিক্ত কি কি ক্ষমতা দেওয়া যাবে সেটাও 4র্থ তফসিলে বলা আছে। এইভাবে বলা আছে। যেমন আপনারা সংবিধান পড়ে আসছেন, যেহেতু সবাই অনার্স মাস্টার্স করছেন, সংবিধানে তফসিল আছে না? এই তফসিলের মধ্যে কি আছে যে শপথ বাক্য পাঠ করাতে হবে, এই যে কার কার শপথ কেমন হবে এগুলো দেখছেন। এরপরে ভাষণ আছে। তো যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা এই সিআরপিসি তে চলে আসি। দেখেন আমলযোগ্য অপরাধ নিয়ে যখন মামলা হয়, থানাতে এন্ট্রি হয়, তখন সেটি হচ্ছে 154 ধারা অনুযায়ী। কখনো এজাহার পড়ে দেখছেন? মামলার এজাহার, এফআইআর, এই এফআইআর এর উপরে দেখবেন লেখা থাকে 154 ধারার ধর্তব্য অপরাধ। এই ধর্তব্য মানে হচ্ছে কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য। 154 ধারাতে যখন কোন একটা সংবাদ ইনফরমেশন দেয়, তখন যিনি অফিসার ইনচার্জ থাকেন, তখন তার দায়িত্ব হচ্ছে বিপি ফর্ম নম্বর 27, বিপি হচ্ছে বাংলাদেশ পুলিশের যে ফর্ম আছে, এই 27 নম্বর ফর্মে এই বক্তব্যগুলো সংক্ষিপ্ত আকারে লেখে। অর্থাৎ যিনি এজাহার দায়ের করেন, ভিকটিম হোক বা ইনফরমেন্ট হোক, সেটা আইন জানে না, তার আইন জানানোর দরকার নাই। সে কি করবে? তার বক্তব্যটা দিবে একটা দরখাস্ত আকারে অফিসার ইনচার্জ বরাবর, যে এই ঘটনা ঘটছে, আমি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি, এই মর্মে একটা বক্তব্য দিবে। বক্তব্যটা পাওয়ার পরে তখন অফিসার ইনচার্জ থানায় রক্ষিত যে ফর্ম আছে, ওই ফর্মে এইগুলো বক্তব্যগুলো উঠাবেন, উঠায় একটা নাম্বার দিবেন যে মামলা নম্বর এত। তখন তিনি বিবেচনা করবেন যে যে ঘটনা বলছে কোন কোন ধারায় এটা পড়ে। তখন সেই ধারা অনুযায়ী, সেই আইন অনুযায়ী লিখবেন যে অমুক আইনের অমুক ধারা অনুযায়ী এটি এন্ট্রি করা হলো। এরপরে কয়টার সময় ভিকটিম আসছে, আসার পরে এইটা এজাহারটা দায়ের করছে, সেই সময়টা উল্লেখ থাকে। এরপরে 24 ঘন্টার মধ্যে এইটা আবার কোর্টে পাঠাতে হয়, তখন ওইটা লেখা থাকে যে এই কটার সময় আবার কোর্টে প্রেরণ করা হলো। অর্থাৎ ওভারঅল একটা
তথ্যগুলো থাকে, এগুলো আবার বিচারের সময় কাজে লাগে। কারণ একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার আপনি 7 দিন পরে যে মামলা দায়ের করছেন, তাহলে এই 7 দিনের ভিতরে আপনি কেন মামলা দায়ের করেন এটার ব্যাখ্যা থাকতে হবে না? এখন হতে পারে যে আপনার কারোর ব্যক্তিগত শত্রুতা আছে, হয়তো কি আত্মহত্যা করছিল, আপনি 7 দিন পরে গিয়ে যে শত্রু ছিল তার বিরুদ্ধে একটা মার্ডার কেস করে দিয়ে বসে আছেন, হতে পারে না? আইনের ইসের নামে, ন্যায় বিচারের নামে অবিচারও হতে পারে। এটা যাতে না হয় এই জন্য বিভিন্ন ইনফরমেশন ধাপে ধাপে সবগুলো নোট করার বিধান আছে। তাহলে আমলযোগ্য অপরাধে যখন অভিযোগ দাখিল করা হয় থানাতে, তখন সেটি হয় 154 ধারা অনুযায়ী, আর আমল অযোগ্য হলে জিডি হয় 155 ধারা অনুযায়ী। এখন দেখেন, 154 ধারাতে যখন অভিযোগ দেওয়া হয়, আমরা 54 ধারায় পড়ছি না 9 ধরনের ব্যক্তিকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করতে পারে, বুঝছেন? এটাও কিন্তু পরীক্ষা আছে, যে পরীক্ষা আসছে ইতিপূর্বে, যে কোন শ্রেণীর ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। সেটি হচ্ছে 9 শ্রেণীর ব্যক্তিকে। এই 9 শ্রেণীর মধ্যে প্রথম যে শ্রেণীটা আছে সেটি হচ্ছে কগনিজেবল অফেন্স। এই কগনিজেবল অফেন্সে যার বিরুদ্ধে কোনো একটা অভিযোগ দায়ের করা হয়েছে, অথবা সন্দেহ করা হচ্ছে, অথবা কোনো ক্রিটিক্যাল ইনফরমেশন পাওয়া গেছে, বিশ্বাসযোগ্য সূত্র পাওয়া গেছে যে এই ধরনের অপরাধ করছে, তখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এখন এই যে 154 ধারায় যখন কেউ অভিযোগ দাখিল করলো থানাতে, এজাহার দায়ের করলো, তাহলে এটা এজাহার দায়ের হয়ে গেছে না? তখন পুলিশ কি 54 ধারা অনুযায়ী বিনা পরোয়ানা আসামিকে গ্রেপ্তার করতে পারবে। এখন গ্রেপ্তার করার পরে কত সময় সে নিজের কাছে আটক রাখতে পারবে, সেটা হচ্ছে 61 ধারাতে বলা আছে, 61 বলা আছে 24 আওয়ার্স এর মধ্যে নিয়ারেস্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে। এই প্রডিউস করার পরে করণীয় কি? প্রডিউস করে ফেললো 167 ধারাতে আবার গিয়ে চলে যেতে হবে। মানে দেখেন, এক এক জায়গায় পর পর এক এক অনেক আইন বলা আছে, কিন্তু আপনি যখন একটা প্রসিডিউর থেকে আরেক প্রসিডিউরে চলে যাবেন, দেখেন ধাপে ধাপে চলে আসতেছে। 154 ধারায় এজাহার দায়ের করা হলো, পুলিশ করণীয় কি? 54 ধারায় তার ক্ষমতা আছে ওই আসামিকে গ্রেপ্তার করার, গ্রেপ্তার মনে করেন করে ফেললো, করার পর 61 ধারা অনুযায়ী সে 24 ঘন্টার মধ্যে কি করবে? নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে। এখন প্রডিউস করলো, সে মনে করলো যে না, তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন, 167 ধারা অনুযায়ী সে কি করবে? রিমান্ডে প্রেয়ার করে দিবে। এখন রিমান্ডে দিলে তখন আদালতের করণীয় কি? কতদিন রিমান্ড দিতে পারবে? 15 দিনের বেশি দিতে পারবে না। এক নাগাড়ে হোক আর সর্বোচ্চ 15 দিনের বেশি এক নাগাড়ে রিমান্ডে নেওয়া যাবে না। তাহলে সে বিধানটাও 167 ধারাতে বলা আছে, 167(2)-তে। তাহলে দেখেন যে 154 ধারা গেলাম, 155 ধারাতে এখন রিমান্ডে বা গ্রেপ্তারের কোনো বিধান আছে? নাই। কারণ 155 ধারা হচ্ছে জিডি করছেন, জিডিটা তদন্তের জন্য যদি হয় 155(2) অনুযায়ী তদন্ত করে, তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পরে তখন আদালত নির্দেশ দিবে, ওয়ারেন্ট দিবে নাকি সমন দিবে, আদালত সিদ্ধান্ত দিবে। তখন আসামি এসে, যখন যদি সমন দেয়, সমন দিলে আসামি এসে ধার্য তারিখে এসে জামিন নেবে, আর যদি ওয়ারেন্ট দেয় যে কোনো দিন এসে জামিন নিতে পারবে। এখন দেখেন যে এই যে থানা কর্তৃপক্ষ মামলা নিয়েছিল আমরা দেখলাম, জিডি নিয়ে এলো সেটাও দেখলাম, এখন মামলাই নেয়নি, তখন কি করবেন? তখন কোর্টে যেতে হবে। এই কোর্টে আসলে তখন কোর্টের প্রসিডিউরটা কি? কোর্টে চলে আসলে 200, দেখেন এই কথা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে অনেকগুলো পুরস্কার প্রশ্ন আছে। 200 ধাপ জবানবন্দি দিতে হবে সর্বপ্রথম। দেখেন, পরীক্ষা করা, যে যখন কেউ নালিশকারী আসবে, কমপ্লেইনেন্ট আসবে, অথবা কোনো উইটনেস আসবে, সাক্ষী আসবে, এই সাক্ষীদেরকে বা ওই নালিশকারীকে ম্যাজিস্ট্রেটের প্রথম করণীয় হচ্ছে পরীক্ষা করা, জবানবন্দি নিয়ে পরীক্ষা করা যে তার বক্তব্যটা সঠিক আছে কিনা। এখন জবানবন্দি নিয়ে মনে করেন যে পরীক্ষা করলো, এবং এটার সঙ্গে আবার 190 বি সি তিনটা খুবই গুরুত্বপূর্ণ আমলে নেওয়া, অপরাধ আমলে নেওয়া। 3 ভাবে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন। প্রথমত হচ্ছে শেয়ার মামলার ক্ষেত্রে নালিশের ভিত্তিতে, এই এতে। বিতে জিআর মামলার ক্ষেত্রে বা পুলিশের রিপোর্টের ভিত্তিতে। সি হচ্ছে অন্যান্য ক্ষেত্রে। দেখেন, যখন এই যে 200 ধারে জবানবন্দি নিল, নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে বক্তব্য শুনে মনে হলো যে না, ঘটনার সত্যতা আছে, তখন তিনি কি করবেন? 190(1) এই অনুযায়ী অপরাধটি আমলে নেবেন, নিয়ে 204 ধারা অনুযায়ী তিনি সমন দিবেন অথবা ওয়ারেন্ট দিবেন। যদি মামলাটি দেখা যাচ্ছে যে প্রথম পর্যায়ে সমন দেওয়ার বিধান আছে,
এই যে আমরা দ্বিতীয় তফসিলের 8টা যে কলাম আছে, এই কলামের মধ্যে পড়লাম না যে সমন দেওয়ার বিধান আছে নাকি ওয়ারেন্ট দেওয়ার বিধান আছে, বলা আছে। যদি সমন দেওয়ার বিধান থাকে সমন দিবেন, আর যদি ওয়ারেন্ট দেওয়ার বিধান থাকে তাহলে তিনি সমনও দিতে পারেন, ওয়ারেন্টও দিতে পারেন। এর আগে আমরা ওই যে এখতিয়ারে পড়লাম না, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছর সাজা দিতে পারেন, 5 বছর দিতে পারেন। এখন তাদের কাছে যে অপরাধটা আসছে, যে বিচার করতেছেন, তারা আছেন 1 বছর তিনি কারাদণ্ড দেওয়ার বিধান আছে, তখন কি তিনি 5 বছর দিতে পারবেন? পারবেন না, 1 বছর দিতে পারেন অথবা 6 মাসও দিতে পারেন, তার ইচ্ছা। তাহলে যখন ওয়ারেন্ট থাকে তখন তিনি কম ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবেন, সমন দিতে পারবেন। কিন্তু সমন দেওয়ার বিধান আছে আইনে, তখন কখনো তিনি ওয়ারেন্ট দিতে পারবেন না। এখন দেখেন, আদালত জবানবন্দি নিলেন, নেওয়ার পরে আদালতের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, মনে হচ্ছে যে এটা সত্য হতেও পারে, অসত্য হতে পারে। তখন তিনি কি করেন, 202 ধারা অনুযায়ী 2টা প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে ইনকোয়ারি, একটা হচ্ছে ইনভেস্টিগেশন দিতে পারেন। দ্বারা কি মনে হলেন? যদি সন্দেহ হয় যে বিশ্বাসযোগ্য বা এটা সত্যতা আছে কি নাই, ম্যাজিস্ট্রেট নিরূপণ করতে পারেন নাই, অর্থাৎ খারিজ করে দেন নাই, আমলে দেন নাই, তখন কি করেন, ইনকোয়ারি বা তখন 2টা প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। 202 ধারা অনুযায়ী ইনকোয়ারি বা অনুসন্ধান দিতে পারেন, ইনভেস্টিগেশনে দিতে পারেন। ইনকোয়ারি কে কে দিতে পারেন, ইনকোয়ারিটা কি, অনুসন্ধানটা কি, আর ইনভেস্টিগেশনটা কি? ইনভেস্টিগেশন হচ্ছে তথ্য সংগ্রহ করা, ম্যাজিস্ট্রেট অথবা আদালত বা কৃতিত্ব অন্য যারাই করবে অনুসন্ধান, এই যারাই তদন্ত করবে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। আর ইনকোয়ারি হয় ম্যাজিস্ট্রেট করবেন, না হয় আদালত করবেন। আদালতও করতে পারেন, ম্যাজিস্ট্রেটও করতে পারেন। এখন আদালত বলতে এদিকে বিভিন্ন আদালত, আমরা অনেকগুলো আদালত দেখলাম না, যে কোনো আদালত করতে পারেন, অথবা ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেটও করতে পারেন। আমরা এই ধরনের দেখি যখন বিভিন্ন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়, যারা কোর্টে নিয়মিত যান দেখবেন, গেলে আদালত জবানবন্দি নেওয়ার পরে কোন একটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দেন, ম্যাজিস্ট্রেট আবার যত সাক্ষী সহ সবার জবানবন্দি নেন, নেওয়ার পরে তিনি মন্তব্য করে রিপোর্টটা দাখিল করেন, দেন এটা খালাস এই খারিজ করবেন নাকি প্রসিড করবেন সেটা আদালত সিদ্ধান্ত দেন। তাহলে ইনকোয়ারি করেন কে, ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট অথবা আদালত, এর বাইরে কেউ ইনকোয়ারি করতে পারেন না। ইনভেস্টিগেশন করেন, এর বাইরে এই দুই আদালত অথবা ম্যাজিস্ট্রেটের বাইরে যারা আছেন, সেটা পুলিশ হতে পারে, এর বাইরে যে কেউ হতে পারে, আপনাকে দায়িত্ব দেওয়া হতে পারে যে জায়গাটা ঘটনা ঘটছে এই প্রতিষ্ঠানে আপনি প্রধান, আপনার দায়িত্ব দেওয়া হলো যে এর একটা তদন্ত করে একটা রিপোর্ট দাখিল করেন, এটা হতে পারে। ইউনিয়নের চেয়ারম্যানদের দায়িত্ব দিতে পারেন আদালত, যে এই সংশ্লিষ্ট যে ঘটনা ঘটছে আপনি আপনার এলাকার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আপনি এটার তদন্ত, নিরপেক্ষ তদন্ত করে আদালত রিপোর্ট দাখিল করবেন। নো, দুইটা না, যে কোনো একটা দিতে পারবেন। এখন এটা দেওয়ার পরে যে রিপোর্ট আসবে, এই রিপোর্টের যদি সত্যতা না থাকে, তাহলে 202 অনুযায়ী যে রিপোর্ট দাখিল হবে সেটা হচ্ছে ফাইনাল রিপোর্ট, অর্থাৎ আসামির বিরুদ্ধে কোনো ঘটনার সত্যতা পাওয়া যায় নাই, সরি, যে অভিযোগ দাখিল করা হয়েছে ওই অভিযোগের কোনো সত্যতা নাই, তাহলে মামলাটা কি হবে, খারিজ হয়ে যাবে 203 ধারা অনুযায়ী। খুবই গুরুত্বপূর্ণ, দেখেন 203 ধারা অনুযায়ী মামলা খারিজের দুইটা প্রক্রিয়া আছে। আপনার পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে কয়টা কারণে মামলা খারিজ হয় 203 ধারা অনুযায়ী, তাহলে আপনাকে জানতে হবে 2টা কারণে মামলা খারিজ হয়। 202 ধারা অনুযায়ী মোট মামলা খারিজের একাধিক বিধান আছে সিআরপিসিতে, তার মধ্যে 204 ধারার 3-এও আছে। আমরা দেখেন আগে 202 ধারাতে 2টা প্রক্রিয়ায় মামলা খারিজ হবে। নাম্বার হচ্ছে 200 ধারায় জবানবন্দি নিলেন আদালত, আদালত কাছে মনে হলো যে একটা ভুয়া মামলা করতে আসছে, তখন 203 ধারা অনুযায়ী তিনি মামলাটা খারিজ করে দিবেন। আরেকটা হচ্ছে 202 ধারায় তিনি অনুসন্ধান অথবা তদন্ত দিয়েছিলেন, যে রিপোর্টটা আসলো, রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়া যায়নি, তখন তিনি মামলাটা খারিজ করে দিতে পারবেন। তাহলে 203 ধারায় মামলা খারিজের প্রক্রিয়া কয়টা, দুইটা, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে, আরেকটা হচ্ছে 202 ধারায় রিপোর্ট প্রাপ্তির পরে। দুইটাই হচ্ছে ঘটনার কোনো সত্যতা নাই এই মর্মে তিনি অবগত হয়েছেন বা বুঝতে পারছেন, তখনই মামলাটা খারিজ হয়ে যাবে। এখন দেখেন 202 এর 2B অনুযায়ী যখন রিপোর্টটা আসবে যে ঘটনার সত্যতা নাই, তখন আসামিকে খালাস দিবে, মামলা খারিজ হয়ে যাবে। তার 203-এ হ্যাঁ, 203-এ, 203 হচ্ছে খারিজের বিধান, 202-তে হচ্ছে তদন্ত, যে কে অথবা অনুসন্ধান, যে কোনো দুইটাই আছে। 190 যেটা আমলে নেওয়া, গ্রহণ করা না, আমলে নেওয়া, যে অপরাধের সত্যতা আমলে নেওয়াটা কি, এটা আবার জুডিশিয়ারি
ভাইভাতে প্রথম প্রশ্নটা এটা ছিল যে আমলে নেওয়া বলতে কি বোঝেন। আমলে নেওয়া হচ্ছে যে সেটা আদালতের কাছে শুনে মনে হলো যে না এই বিষয়টা পরবর্তীতে অগ্রসর হওয়ার মতো উপাদান আছে, বিচার করা যাবে বা তার এইটাকে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, তখন এই যে অগ্রগতিটা করবেন তিনি, অর্থাৎ আসামির বিরুদ্ধে সমন দিয়ে দিবেন অথবা অরেঞ্জ দিবেন, তার মানে কি এটা আমলে নিয়েছেন তিনি এই বিষয়টা, এটা হচ্ছে আমলে নেওয়া। যাই হোক, এখন আসেন এই যে থানায় কোর্টে মামলা দাখিল করা হলো, কোর্ট এখন কি করলেন, আমলে নিয়ে নিলেন, 204 ধারা অনুযায়ী সমন দিলেন। এখন কোর্ট দেখলো যে এই মামলাটা একটা বড় ধরনের চাঞ্চল্যকর মামলা অথবা বড় মামলা, যে মামলা অনেকগুলো সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন। তখন আদালত কি করেন, এই মামলাটা সরাসরি এফআইআর এর নির্দেশ দেন যে থানা যেন মামলা নিয়মিত মামলা নেয়, এই যে 154 ধারা যেভাবে মামলা নেওয়ার বিধান আছে ওভাবেই যেন নেয়। এই বিধানটা আছে 156(3) অনুযায়ী। দেখেন, খুবই এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এই ধারাগুলো মনে রাখতে হবে। দেখেন এর মধ্যে যা পড়াইছি 100-র উপরে পরীক্ষার প্রশ্ন আসছে এর মধ্যে থেকে, অলরেডি চলে আসছে। 156(3) হচ্ছে এই যে 200 ধারা জবানবন্দি নিল অথবা 200 ধারা জবানবন্দি নিল না, আপনি মামলা করতে গেছেন, কোর্টে যেয়ে বললেন যে স্যার ঘটনা এই, আমি থানায় গেছি মামলা করতে, মামলা নেয় নাই। তখন আদালত কি করলেন, সরাসরি থানাকে নির্দেশ দিলেন 156(3) অনুযায়ী যে সরাসরি এই মামলাটা এফআইআর নেওয়া হোক 154 ধারায়। বুঝছেন কিনা? তখন আর এই জায়গায় কি থাকলো না, এই যে 204 ধারায় সমনও দেবে না, আদালত ওয়ারেন্টও দিবে না, এই 202 ধারা অনুযায়ী তদন্ত দিবে না, কিছু দিবে না। আদালতের ওই জায়গায় একটা পিটিশন নাম্বার পড়বে যে এই মামলাটা একটা পিটিশন মামলা দাখিল হয়েছে, ওটা ফের মামলা না। একটা আমরা এই জায়গায় কি লিখলাম, কমপ্লেন্ট রেজিস্টার কেস, জেনারেল রেজিস্টার কেস। আর যখন এই মামলাটা এই আপনি আদালতে দাখিল করলেন, এই মামলাটা আদালত আমলেও নেয়নি, খারিজও করে নাই, তদন্তে এবং অনুসন্ধানে পাঠায় নাই, সরাসরি কি করলেন 156(3) অনুযায়ী 154 ধারা অনুযায়ী থানাকে নির্দেশ দিলেন, ওসিকে, যে এই মামলাটা নিয়মিত মামলা এজাহার হিসেবে রুজু করা হোক। এই যে নির্দেশটা দিলেন, এটা কোন ধারা অনুযায়ী দিবেন, 156(3) ধারা অনুযায়ী। দেখেন তাহলে এই মামলাটাকে তখন পিটিশন মামলা বলা হবে। এই পিটিশন মামলা যখন থানায় যাবে, দেখেন সরাসরি থানায় মামলাটা দায়ের হলো, এই মামলাকে বলা হয় জিআর মামলা, জেনারেল রেজিস্টার কেস। দেখেন জিআর সেকশন আছে, যারা নিয়মিত কোর্টে যান দেখবেন ওই জায়গায় সেকশনে যদি অফিসার থাকেন তাকে জিআরও বলা হয়। দেখবেন যে ওই যে জামিন শুনানি বা রিমান্ড শুনানির সময় থাকে, উপস্থিত থাকে, বা হাজিরার সময় কোর্টে উপস্থিত থাকে এই জিআরও। এই জিআরও এই জিআর জিআর সেকশন এই কি বলে যে জিআর মামলা। আর 200 ধারা জবানবন্দি নেওয়ার পরে যখন 204 ধারা অনুযায়ী প্রসেস ইস্যু করবেন, সমন দিবেন বা হুকুম দিবেন, তখন সেটি হচ্ছে শেয়ার মামলা। শেয়ার মামলা বিধান আছে 190(1) অনুযায়ী, জিআর মামলা আমলে নিচ্ছেন হচ্ছে বি অনুযায়ী, সি অনুযায়ী অন্যান্য মামলা আরো আছে। দেখেন ম্যাজিস্ট্রেট শুধুমাত্র যে কেউ নালিশ করবে তখনই অপরাধটা আমলে নেবেন, অথবা থানা থেকে থানা কর্তৃপক্ষ যেটা নিয়ে আসছেন শুধু এটাই আমলে নেবেন, এর বাইরে নয়, এমন নয়। ম্যাজিস্ট্রেটের কাছে যদি কখনো মনে হয় যে আমার এই জুরিসডিকশনের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে, কেউ নালিশও করেনি, থানা কর্তৃপক্ষ কোনো মামলা এন্ট্রি করেনি, কিন্তু ঘটনা ঘটছে, ঘটলে তিনি যদি অবগত হন যে কোনো মাধ্যমে, তার চোখের সামনে হতে পারে, অথবা কেউ টেলিফোন করে বলছে কিন্তু সে মামলা করতে রাজি না, সে কমপ্লেনেন্টও না, ইনফরমেন্টও না, থানায় ইনফরমেন্ট হয়নি, তখন এই মামলাটি আদালত নির্দেশ দিতে পারে যে এই বিষয়টি তদন্ত করে রিপোর্ট দাখিল করা হোক। এটা হচ্ছে 190(c) অনুযায়ী। বুঝছেন কিনা? আমরা কিছুদিন আগে দেখছিলাম এই বাগদায় সম্ভবত একটা প্রেগনেন্ট করে এক মহিলার ভ্যানিটি ব্যাগে চুরি করে নেওয়ার জন্য এরকম হাত হাফাজত ধরছে, গাড়ি চালিয়ে দিচ্ছে, কিছু কিছু দূর মহিলাটা টেনে হিসেবে নিয়ে গেছিল, মনে আছে? দেখছেন কিনা? এটা কিন্তু আমাদের ওই বাগদার যে আমলি আদালত আছে, যে আমলি আদালত নির্দেশ দিয়েছিলেন যে পিবিআই কে যে এই ঘটনার রিপোর্ট দাখিল করা হোক। তাহলে এই জায়গায় কেউ মামলা দাখিল করেনি আদালতে এসে, থানায়ও কেউ কমপ্লেন করে নাই, তখন আদালত এটা নির্দেশ দিতে পারবেন, সেটি হচ্ছে সি অনুযায়ী। বা আদালতের সম্মুখে হয়েছে, সরাসরি হয়েছে, অথবা কোন একটা ঘটনা পত্রিকায় তিনি পড়ছেন যে তার জুরিডিকশনের মধ্যে এরকম একটা ঘটনা ঘটতেছে, যে তার জুরিডিকশনের মধ্যে কোন একটা নদী থেকে বালু উত্তোলনের নাম নিয়ে অনেক মাটি কেটে নেওয়া হচ্ছে, অথবা আপনার কোনো গার্মেন্টস এর যে বর্জ্য থাকে এইগুলো ফেলে নদীকে ভরাট করে ফেলতেছে, নদী নষ্ট করে ওই জায়গাগুলো দখল করার পায়তারা করতেছে কেউ না কেউ।
তাহলে এটা কি নিরোধের জন্য তিনি ব্যবস্থা নিতে পারবেন। তখন তিনি এই যে 190 কি অনুযায়ী সুমোটো সুমোটো বোঝেন, হতপরিণত হয়ে নিজের ইচ্ছায় কেউ ই করে নাই, ওই যে শেয়ার মামলা করতে আসে নাই, থানাতে যায় নাই মামলা করতে, তখন তিনি আদালত নিজেই এই মামলাটা ঘটনার সত্যতা বা অসত্যতা বা সার্বিক বিষয়ে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিতে পারেন। সেটা হচ্ছে 190 সি অনুযায়ী। তাহলে আমরা দেখলাম যে জিয়ার মামলা হয় কোন ধারা অনুযায়ী, 54 ধারা অনুযায়ী। জিয়ার মামলা দুই প্রকার হচ্ছে, সরাসরি ইনফরমেন্ট গেছে, এটা হচ্ছে আদালত নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশ দিলে এই প্রথম যখন আদালতের মামলাটা হলো তখন সেটাকে বলা হয় পিটিশন মামলা। এই মামলা যখন 156(3) অনুযায়ী 154 ধারা অনুযায়ী রেকর্ড করার জন্য থানাকে নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার ক্ষমতা কোনটায়, 156(3). 156 এটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে 154 ধারায় যখন মামলাটা হলো, মামলা হওয়ার পরে 156 যে ক্ষমতা দেওয়া আছে পুলিশ তদন্ত করতে পারবে, তখন ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না। কিন্তু 156(3) ম্যাজিস্ট্রেট নিজেই নির্দেশ দিচ্ছে তদন্ত করার। কখন? ওই যে পিটিশন মামলা হওয়ার পরে নিলেন যে 154 অনুযায়ী এন্ট্রি করে করা হোক, নিয়মিত মামলা রুজু করা হোক, তদন্ত রিপোর্ট দাখিল করা হোক। এটা হচ্ছে 156(3) অনুযায়ী। এখন দেখেন, এখন ম্যাজিস্ট্রেট কি বলে যে আপনি যখন 156 অনুযায়ী তদন্ত কাজ শুরু করে দিবেন, অফিসার ইনচার্জ তো নিজে সব ঘটনা তদন্ত করতে পারবেন না। তিনি কি করেন, একজন এসআই সমপর্যায়ে একজনকে দায়িত্ব দেন, সে যেন ঘটনাস্থলে যায়, সূচিপত্র তৈরি করে, যারা সাক্ষী পাওয়া যায় তাদের সাক্ষ্য গ্রহণ করবে, যাদের সাক্ষী পাওয়া যাবে না বা সম্ভাব্য যে অমুক বেশি সাক্ষ্য জানে এই ঘটনা সম্পর্কে তাকে সমন দিবে। এইভাবে 160 ধারা থেকে শুরু করে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। করতে করতে 173 ধারা অনুযায়ী একটা পুলিশ রিপোর্ট দাখিল করবেন। কোন ধারায় পুলিশ রিপোর্ট দাখিল করবেন? 173 ধারায়। এই রিপোর্টটাকে পুলিশ রিপোর্ট বলে। এটা দুই ধরনের হতে পারে, একটা আপনার চার্জশিট হতে পারে, ফাইনাল রিপোর্ট হতে পারে। এখন হচ্ছে চার্জশিট কি আর ফাইনাল রিপোর্ট কি, ঘটনার সত্যতা পাওয়া গেছে, এই আসামিরা এই ঘটনার সাথে জড়িত, অপরাধ করছে, আসামিদের বিচার চাওয়া হয়, সেটা হচ্ছে চার্জশিট। আসামিদের এই ঘটনার কোনো সত্যতা নাই, অথবা এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ দাখিল করা হয়েছে ঘটনা হয়তো সত্য, কিন্তু এই আসামিরা কোনো অপরাধ করেনি, তখন সেটাকে কি বলা হয়, ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্টের আবার অনেক শ্রেণী আছে, যাই হোক সেদিকে আমরা না যাই, আপাত দৃষ্টিতে আমরা পড়ে ফেলি। সেটি হচ্ছে যে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো উপাদান আছে, সেটি চার্জশিট। আর ব্যবস্থা নেওয়ার মতো কোনো উপাদান সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি, সেটি হচ্ছে ফাইনাল রিপোর্ট। এরপরে 174 ধারাতে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে কেউ আত্মহত্যা করছে, অথবা কোনো দুর্ঘটনা ঘটছে, অথবা কোনো মেশিনারিজের মাধ্যমে কেউ দুর্ঘটনা ঘটতে পারে, পশু পাখির মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে। দেখা যাচ্ছে একটা বাঘে এসে একজন লোককে খেয়ে ফেলছে। দেখেন, আমি শুরুতে ক্লাসের শুরুতে দাঁড়িয়ে বললাম কি, যে আমাদের এই বডিটা প্রোটেক্টেড বাই ল। আমাদের যে সম্পদ আছে, আমার না শুধু আপনার সম্পদও, এটা রক্ষা করার দায়িত্ব আইন দ্বারা সুরক্ষিত। এটা কেউ ইচ্ছা করলে নিয়ে নিতে পারবে না, তসরুপ করতে পারবে না। আমার বডিটাকে কেউ ইচ্ছা করলে কাজ দিতে পারবে না, আমাকে কেউ মেরে ফেলতে পারবে না। এখন বাঘের যে খেয়ে ফেলছে, তাহলে আইনটা তো সুরক্ষিত ছিল, এটাকে আসামিকে বাঘ নাকি, বাঘে যাতে খেয়ে ফেলছে, কিন্তু এই জায়গায় বাঘে খেয়েছে নাকি বাঘের মারার পরে বাঘরে খাওয়াবে, নাম করা হয়েছে ভাগ, অথবা কেউ আত্মহত্যা করছে, তাহলে আসামি কে, ওই ব্যক্তি নিজেই, ভিকটিম নিজেই। কিন্তু এই জায়গায় কি আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে, হয় না? ঘটনা দেখছেন না যে কে মেরে ফেলছে, এগুলো ওয়াইফ কিলিং, হাজবেন্ড কিলিং এ হয়, স্পাউস কিলিং এ, যে মেয়েরা ফ্যানের সাথে ঝুলে রাখছে যে ওর লোকটা আত্মহত্যা করছে, পরবর্তীতে তদন্তে দেখা যাচ্ছে না, মেরে তারপরে ঝুলাই রাখা হয়েছে। এই ধরনের আপনারা যখন এই ক্রিমিনাল লয়ার হবেন, যে এই মার্ডার কেস গুলো যখন পড়বেন, তখন আপনারা বুঝতে পারবেন অনেকগুলো দিয়ে, যে সুরতাল রিপোর্ট, তারপরে আপনার পোস্টমর্টেম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, কেমিক্যাল রিপোর্ট, ডিএনএ টেস্ট, এই রিপোর্ট গুলো কোথায় কোনটা কাজে লাগে। দেখেন, আপনাকে যদি জবাই দিয়ে মেরে ফেলানো হয়, যে জবাই দিয়ে প্রাণ হরণ করছে, কেউ একজন এসে গলা কেটে দিছে, তখন আপনার যে শরীর থেকে রক্ত বের হয়ে গেল, আপনার এটা দেখলে তো বোঝা যাচ্ছে যে গলা যেহেতু কেটে ফেলছে, জবাই দিছে। এখন আপনার বডিটা আছে, আপনার কোনো জায়গায় আঘাতের চিহ্ন নাই বা আঘাতের চিহ্ন আছে, তাহলে কোন চিহ্ন দিয়ে বুঝবেন যে কোন ধরনের ঘটনা ঘটছে? দেখেন, এই যে টেবিলটা দেখছেন না, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস নিচের দিকে আসে, খেয়াল করছেন কিনা? ওই যে সেই মধ্যাকর্ষণ শক্তি, কেন আইনজীবীদেরকে লাঙ্গের বিজ্ঞ বলা হয় কেন?
কারণ তার একটা মামলা পরিচালনা করতে হলে সব ধরনের জ্ঞান প্রয়োজন হয়। সেই জ্ঞান অর্জন করার পরে আপনি কোর্টে যাবেন। একটা মামলা যখন পরিচালনা করবেন, আপনার ওই মার্ডার কেসে ওই ডাক্তার কি রিপোর্ট দাখিল করছে, কোন কোন কিসের ভিত্তিতে সুরতাল রিপোর্ট করছে, যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পুলিশের মাধ্যমে সুরতাল রিপোর্ট করলো, ওই রিপোর্টে কোন কোন আলামত দেখে আপনি বুঝবেন যে ঘটনা কি ঘটতে পারে। দেখেন, এই যে মনে করেন যে ডেড বডিকে যখন মেরে ফেলছে, এই জায়গায় কাউকে শোয়ে গলা টিপে ধরছে, গলা টিপে ধরলে কি শ্বাসটা বের হয়ে শ্বাস রোধ করে হত্যা করা হলো। যদি বালিশ চাপা দেওয়া হয়, সেটাও কিন্তু শ্বাসরোধ করে হত্যা। বুঝছেন কিনা? বা কাঁটা টাটা দিয়ে বা রুমাল দিয়ে শুধু মুখটা চেপে ধরা হয়েছিল, তাহলে শ্বাসরোধ করে সে মারা গেছে। এই যে যে ঘটনাগুলো ঘটতেছে, প্রত্যেকটা দেখেন শ্বাসরোধ হচ্ছে, কিন্তু আপনি বুঝবেন কিভাবে যে এটা কি রুমাল দিয়ে তার গলা চেপে মুখ চেপে ধরা হয়েছিল, নাকি গলা চেপে ধরা হয়েছে, নাকি বালিশ চাপা দেওয়া হয়েছে? এটা হচ্ছে ওই সুরতাল রিপোর্ট থেকে বুঝবেন। এই কারণে হচ্ছে 174 ধারা অনুযায়ী যখন কোনো মৃত্যু আত্মহত্যা করছে, অথবা দুর্ঘটনা ঘটছে, অথবা কোনো মেশিনারিজ বা কোনো পশু পাখির মাধ্যমে কেউ আহত হয়েছে, ঠিক সেই সময়ে থানা কর্মকর্তা যিনি থাকবেন, অফিসার স্যার, সে তার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট নিয়ারেস্ট যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দেখেন এর আগে আমরা জানলাম নির্বাহী এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই ক্ষেত্রে এসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে নিয়ে সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন, ইনকোয়েস্ট রিপোর্ট প্রস্তুত করবেন। এই সুরত হালটা কি? সুরত মানে হচ্ছে পেয়ারা, পেয়ারা সুরত, নাম শুনছেন না? একই রকম কথা শুনতে। আর হাল হচ্ছে বর্তমান অবস্থা, যে ওই সময় তার কি অবস্থায় ছিল। ডেড বডিটা এইভাবে আছে, আমরা পুলিশ গেছে, যাই দেখলো যে এইভাবে শোয়া ছিল, তার হাতটা ছিল এদিকে, আর যদি পাশে কোনো ছুরি থাকে তাহলে ছুরিটা ছিল, শরীরে অমুক অমুক জায়গায় আঘাতের চিহ্ন আছে। এখন দেখেন, আমরা যেটা বলতে চেয়েছিলাম, শ্বাসরোধ করে হত্যা করা হলো। শ্বাসরোধটা মুখ চেপে ধরে হতে পারে, গলা টিপে ধরে হতে পারে, বালিশ চাপা দিয়ে হতে পারে, আরো অনেক প্রকারের হতে পারে। শ্বাসরোধ করে হত্যা করলো। শ্বাসরোধ করে যখন হত্যা করা হয়, তখন এই যে মাথার উপরে আমাদের রক্তগুলো ছটফট করে, কারণ আমরা যখন এই যে প্রতিনিয়ত আমরা টের পাই না, এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। আমাদের সেই জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত অটোমেটিক্যালি হচ্ছে, এই রক্তগুলো শরীরে প্রবাহিত হচ্ছে। আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। এটার কারণে প্রতিটা রক্ত ব্লাড সার্কুলেশন এমন ভাবে হচ্ছে, প্রত্যেকটা দৌড়াদৌড়ি করতেছে, আমরা বুঝতেছি না। এই দৌড়াদৌড়ি করার কারণে আমাদের পুরো বডিটা সচল আছে। যদি দৌড়াদৌড়ি কোনো জায়গায় বন্ধ হয়ে যায়, তাহলে সেই অঙ্গটা পুরোটা অচল হয়ে যাবে। দেখেন না, প্যারালাইজড হয়ে যায় অনেকে, কি কারণে? ওই জায়গায় রক্ত সঞ্চালন হয় না, এই কারণে প্যারালাইজড হয়ে যায়। অনেক সময় ঘুমাই থাকি, ঘুমানোর পরে উঠার পরে মনে হয় যে পা টা লড়তেছে না, এটা অবাস হয়ে গেছে, হয় না? বা কোথাও আপনি বসে আছেন, বসে থাকার পরে একটা পর্যায়ে মনে হয় যে পা টা অবাস হয়ে গেছে। কেন হয়? ওই যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না ঠিক মতো, এই কারণে ওইটা অবাস হয়ে গেছে। যখন শ্বাসরোধ করা হয়, শ্বাসরোধ করার পরে তখন আমাদের শরীরে যে ব্লাডটা আছে, ব্লাডটা তখন উপরে যে ব্লাডটা চলে যায়, এটাকে গলা টিপে ধরছে মনে করি। তাহলে এই মাথার উপরে, মাথায় ভিতরে কিছু, এই যে মুখ গলার উপর থেকে মাথার এই পর্যায়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নার্ভ যা আছে সব জায়গায় রশ্মি চলে গেছে, তো নিচে নামতে পারে না। তখন একটা প্রচন্ড চাপ সৃষ্টি হয়। এই চাপ সৃষ্টির কারণে তখন কারো কপাল ফেটে বের হয়ে যায় রক্ত, কান দিয়ে বের হয়, নাক দিয়ে বের হয়। খেয়াল করেন, নাক দিয়ে কান দিয়ে বের হচ্ছে। ওই ঠিক মুহূর্তে গলা টিপে যখন ধরা হয়, ধরলে তখন সে কি করে, মুখে বারবার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, মুখটা জিহ্বাটা হা করে বন্ধ করার চেষ্টা করে। এই করার কারণে তার ওই সময় জিহ্বাটা দাঁতের সাথে লেগে জিহ্বা কেটে যায়। খেয়াল করেন, জিহ্বাটা কেটে গেল। তাহলে সুরতাল রিপোর্টে যখন আসে যে তার জিহ্বা কাটা ছিল, উল্টা উল্টায় কিন্তু দেখে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ উল্টা উল্টায় দেখে যে তার জিহ্বাটা কাটা ছিল, তার অমুক দিকে আঘাতের চিহ্ন ছিল। এরপরে ওই যে বডিটা শোয়া ছিল, যদি মাটিতে শোয়া থাকে, তাহলে তার এই যে পানি দেখেন এই জায়গায় নিচে চলে গেছে না, উপরে পাঁচটা ফাঁকা। কারণ আমাদের শরীরে যখন শোয়া থাকে, শোয়া থাকলে এই পিছনের সাইডে রক্তটা চলে যায়। এখন আপনার পেমেন্ট যখন চলে গেছে, তখন তার রক্ত ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে। তখন ওই যে যে নিচে রক্তটা চলে গেছে, ওটার উপরে উঠতে পারে না, এই উপরে আর আসে না, তখন ওই নিচেই থেকে যায়। নিচে থেকে গেলে তখন যেই যে পার্ট গুলো দেখেন এই জায়গায় আছে, প্রত্যেকটা পার্ট কি লাগছে, লাগে নাই, কিছু অংশ লাগছে। আপনার যদি এটা শোয়া হয়, প্রত্যেকটা আমাদের শরীরে সবকিছু কিন্তু এই ফর্মুলা লাগবে না।
যে অংশটা লাগবে ঠিক সেই জায়গায় কালো একটা কালো দলা দলা রক্ত জমাট বেঁধে যাবে। এই যে যে রক্ত জমাট বেঁধে যায়, এই রক্ত জমাট গুলো দেখে এই সুরতলে আসবে যে অমুক অমুক জায়গাতে লাল লালচে রক্ত জমাট ছিল। গলা এখন আছে পোস্টমর্টেম। আপনার এই ডেড বডিটাকে আপনার ক্লায়েন্টের হোক বা আপনার ক্লায়েন্ট যে অপরাধ করছে ওইটাই, ভিকটিমের ডেড বডি যখন হসপিটালে নেওয়া হবে মর্গে, তখন তাকে যখন পোস্টমর্টেম করবে, এই পোস্টমর্টেম রিপোর্টে কি কি আসবে? পোস্টমর্টেম করা হয় এই যে থুতনির নিচ থেকে নাভি পর্যন্ত পুরোটা ফেটে ফেটে গেলে। কেন ফাড়ে? এই যে গলা টিপে ধরার কথা বললাম, গলা টিপে যদি ধরা হয় তাহলে এই জায়গায় হাতের চিহ্ন থেকে যাবে। কিভাবে? এই যে গলাটা চেপে ধরছি, এই আঙ্গুলের প্রত্যেকটা জায়গায় ওই জায়গায় যে রক্তগুলো আছে ওইটা আর বেরোতে পারবে না। এই টিস্যুর মধ্যে কি হবে? আটকে যাবে। ওই রক্তগুলোর কারণে যখন বেরোতে পারে না ওই জায়গায় রক্ত জমাট বেঁধে যায়। এই জমাট বেঁধে গেলে তখন ওই যে হাতের ওই আকৃতিটা বোঝা যায় যে এই জায়গায় একটা হাতের আকৃতি আছে, যেটা উপর থেকে বোঝা যাবে না। ওই সুরতালের সময় এটা দেখা যায়নি। এটা যাবে কোথায়? যখন পোস্টমর্টেম করবে তখন দেখা যাবে যে হাতের চিহ্ন ছিল। আর যদি হাতের চিহ্ন না থাকে তাহলে বাকি যেগুলো আছে, যে তার হয়তো মুখ থেকে ধরা হয়েছে অথবা বালিশ চাপা দেওয়া হয়েছে, এটা হতে পারে। তাহলে কখনোই গলা টিপেটা আসবে না। গলা টিপে ধরলে মানে ওই জায়গায় হাতের চিহ্ন আসতেই হবে। এরপরে যখন আপনার পেট ফেটে লাঞ্চ বের করবে, যদি আপনার লাঞ্চটা ফেটে যায় তাহলে আপনার শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এমন হতে পারে যে আপনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, হতে পারে না? এরকম চেপে ধরে বিষ এনে বোতল দিয়ে ওর মুখের ভিতর দিয়ে দিছে। এরকম ঘটনা অহরহ ঘটে। যখন যাবেন ক্রাইম যে কত প্রকৃতি হয় সেটা কোর্টে না গেলে আপনি বুঝবেন না। বিষ প্রয়োগ করে দিচ্ছে তার মুখের মধ্যে, এখন বিষ খেয়ে তো সে মারা যাবে। পরে বললো যে সে আত্মহত্যা করছে, হতে পারে না? ইসের সঙ্গে ঝুলাই রাখলো। এই কারণে হচ্ছে বিচারারি প্রত্যাহার করা হয় যে তার শরীরের ভিতরে লাঞ্চে বা এই যে কিডনিতে এই অংশগুলো পাকস্থলিতে ওই জায়গার তার কোনো পয়জন ছিল কিনা, এই পয়জনটার জন্য এই লাঞ্চটা দেখা হয়। এরপর লাঞ্চটা যদি ফেটে যায় তার মানে আপনাকে অবশ্যই শ্বাসরোধ করা হয়েছে। যদি শ্বাসরোধ না করা হয় তাহলে লাঞ্চ ফাটে না। আপনাকে বিষ প্রয়োগ করলে এই যে বিষের উপাদান পাওয়া যাবে কিন্তু লাঞ্চ অরক্ষিত থাকবে। লাঞ্চটা যখন ফেটে ফেটে গেছে তখন বোঝা যাবে এটি শ্বাসরোধ করা হয়েছে। শ্বাসরোধটা অনেক প্রকার হতে পারে। ওই যে ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়, এই ফাঁসির দ্বারা দেওয়া হয়, এদেরও কিন্তু লাঞ্চ ফেটে যায়। অর্থাৎ সেকে শ্বাসরোধ করা হচ্ছে, ফাঁসিতে দেওয়াটাই তো শ্বাসরোধ করা। তাহলে এই যে যে প্রকৃতি গুলো আছে, তাহলে প্রত্যেকটা কাজ দেখেন, এক একটা আপনার সমগ্র যে বিচারটা হবে, এই বিচারের প্রত্যেকটা আলামত কাজে দেখেন। প্রথমে এই যে 154 ধারা অনুযায়ী যখন কেউ ইনফরমেন্ট, ইনফরমেন্ট হচ্ছে যে তথ্যদাতা বা সংবাদদাতা, সংবাদদাতা যখন একটা সংবাদ দিবে থানাতে গিয়ে, সংবাদদাতা কিন্তু কখনো বাদী না। জিয়ার মামলা, এই যে যে জিয়ার মামলা দেখলাম, এই জিয়ার মামলায় বাদী হচ্ছে রাষ্ট্র। যারা নিয়মিত কোর্টে যান দেখবেন আসামির পক্ষে যখন কোনো পিটিশন দাখিল করেন তখন লেখা থাকে অমুক থানার মামলা নম্বর এত, রাষ্ট্র বনাম অমুক, আসামি নাম লেখা হয়। তাহলে যিনি এজাহার দায়ের করছেন, এজাহারকারীর নামটা থাকে না, তখন বাদী হয়ে যায় রাষ্ট্র। এজাহারকারী শুধুমাত্র একজন সাক্ষী হয়ে যান, আর তিনি যে ইনফরমেন্ট, তিনি তথ্যদাতা ছিলেন, সংবাদদাতা ছিলেন। কেন এরকম হয়? শুরুতে বলছি যে আমাদের এই বডি, আমাদের সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব কার? রাষ্ট্রের। প্রোটেক্টেড বাই ল, আইন দ্বারা সুরক্ষিত, যেহেতু এটা সংরক্ষণ করার, এটা নিরাপত্তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের ছিল। রাষ্ট্র যেহেতু পারে নাই, তখন যে অপরাধটা হয়েছে বিচারটাও কে করবে? বিচারটাও চাইবে কে? রাষ্ট্র নিশ্চিত করবে। এই কারণে বাদী থাকে কে? রাষ্ট্র। এখন এই মামলাগুলো রাষ্ট্র যেহেতু বাদী, এই মামলাগুলো প্রত্যাহার করতে হলে ওই বাদী সবসময়, যিনি এজাহার করছেন, তিনি সবসময় প্রত্যাহার করতে পারেন না। ইনফরমেন্ট, সংবাদদাতা, সংবাদ যিনি ওই ঘটনা সম্পর্কে বেশি জানেন, তিনি যদি কোর্টে যে কোনো সংবাদ দেন, তিনি হচ্ছেন এজাহারকারী। তাকে এজাহারকারী হতে হলে ওই ভিকটিমের কোনো আত্মীয় হতে হবে, ডাজেন্ট ম্যাটার। একজন দেখা যাচ্ছে যে রাস্তায় একজন অনেক ছিন্নমূল থাকে না, কেউ মারা গেছে, একজন এসে ইনফরমেশন দিল, তাহলে সে হচ্ছে ইনফরমেন্ট। তাহলে তার কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে তার আত্মীয় স্বজন দরকার নাই। আর যার আত্মীয় স্বজন আছে সে যদি চাকরি হবে, তারপরে যদি আত্মীয় স্বজনের বাইরেও কেউ করে, এটা হয়তো আসামি পক্ষ কিছু সুবিধা পাবে জেরা করার সময়, কিন্তু এটা অবৈধ না, সেটা করতে পারবে ইনফরমেন্ট। আর রাষ্ট্র হচ্ছে বাদী। এই মামলাগুলো যদি কখনো প্রত্যাহার করার প্রয়োজন হয়, 3, 4, 5 এর 6 নম্বরে বলা আছে যে কোন কোন মামলা করা যাবে, আপোষ করা যাবে। আপোষ মূলে যখন খালাস দেওয়া হবে আসামিকে, মামলা প্রত্যাহার করা হবে। এই মামলাগুলো বলা আছে যে দুইটা পার্ট আছে, যে একটা হচ্ছে যে ভিকটিমের থেকে
যদি সরাসরি কোর্টের অনুমতি ছাড়াই তারা আপোষ করে নেয়, সেই মামলাগুলো আপোষ হয়ে যায়। যেমন কেউ এসে আপনাকে একটা চড় দিল, এই মামলাটা আপনারা দুইজন যদি মিটমিশ করে নেন, তাহলে কোর্টের বা রাষ্ট্রের কোনো আপত্তি নেই। রাষ্ট্র যেমন দায়িত্ব নিয়ে নেয় যে না, কেন একটা চড় দিলে বিচার হবে, এরকম না, আপনারা মিলে গেছেন হলো। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে কেউ এসে কোপ দিয়ে দিছে, আপনি মারা গেছেন, এই মামলাটা কেউ আপোষ করতে পারবে না। অনেকে দেখবেন যে ভুল বুঝায় ক্লায়েন্টদেরকে, অনেক আইনজীবী, আপনারা যেহেতু আইনজীবী হতে যাচ্ছেন এগুলো অবশ্যই জানা থাকতে হবে। অনেকে বলে যে মার্ডার কেস, আসো আপোষ করে দিচ্ছি। নো, কোনো আপোষ হয় না। যেগুলো আপোষ যোগ্য না সেগুলো সর্বোচ্চ কি হতে বলে, ওই যে যে সাক্ষীরা আছে, ওই সাক্ষীরা সাক্ষী দিতে এসে তখন বলবে যে এটা মনে নাই, অথবা এই জিনিসটা আমি জানি না, এই ধরনের বক্তব্য দিলে এমনি আসামি খালাস হয়ে যাবে যদি সাক্ষ্যের অপর্যাপ্ত থাকে। কিন্তু আদালতের ভিত্তিতে, আদেশের ভিত্তিতে লেখা থাকবে যে তারা আপোষ হয়ে গেছে, মামলা প্রত্যাহার করে নিতে চায়, এটা বলার কোন সুযোগ নেই। তাহলে এই মামলাগুলো কে প্রত্যাহার করতে পারবে? তাহলে রাষ্ট্র যে জায়গা বাদী, সেই মামলাগুলো আপোষ করা যাবে না সব ক্ষেত্রে। আর ইনফরমেন্ট তিনি বাদী না, তিনি হচ্ছেন সংবাদদাতা বা কি বলে যে তথ্যদাতা, তথ্য দিয়েছেন। তাহলে আমাদের তো অনেক, কয়টা বাজে, বেশি হয়ে গেছে না? আচ্ছা, জি, এই সাইডে আজকে তো মানে অনেক পড়া হয়ে গেছে। অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কি প্রশ্ন আছে বলুন। জি, 9 ধারায় দায়রা আদালত। শুধু 9 ধারাতেই দায়রা আদালতের শ্রেণী বিভাগ গুলো বলা আছে। কয় শ্রেণী দায়রা আদালত থাকবে? শুধু 9 ধারাটাই পড়বেন। 9 ধারা পড়াইছি, 6 ধারা পড়াইছি, এরপরে 10, 11, 12 এটা পড়ানোর সুযোগ হয়নি, মাঝে আমরা অন্য জায়গায় চলে গেছি। এর ভিতরে আরো অনেক, প্রত্যেকটা জায়গায় জায়গায় আলাদা আলাদা বক্তব্য আছে। যেমন আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করছি, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা সেটা পড়তে হলে 11 ধারায় যেতে হবে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটও কখনো কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, সেটা দেখতে ওই জায়গায় আছে। এরপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা, 10 ধারাতে সেটা বলা আছে। স্পেশাল ম্যাজিস্ট্রেট কারা, সেটি 12 ধারাতে বলা আছে। আমরা ওদিকে যাওয়ার সুযোগ পাই নাই। এটা চলে আসছে। জি, আপনার এই যে যে আমি যে ধারাগুলো লিখছি, এই ধারাগুলো বাসায় গিয়ে আইন অনুযায়ী খুলে খুলে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, দেখলে দেখবেন যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিও এটা হয়তো থাকবে, থাকলেও এটা একটু মিলাই নেবেন, ক্লাস লেকচারটা সম্পূর্ণই থাকবে। জি যেগুলো আছে সেগুলো লিখতে জি, আর কারো কোনো প্রশ্ন? জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার আজকের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত পড়ানো হয়েছে আসলে একটু যদি আপনার পক্ষে বলে দিতেন। ওরকম কোনো হয়নি, সামগ্রিক একটা আলোচনা হয়েছে। আপনি দেখবেন হয়তো বোর্ড থেকে আপনি লিখছেন, শুরু থেকে 6 ধারা থেকে আমরা শুরু করছি, এর মাঝে আলোচনার ক্ষেত্রে অনেকগুলো ধারা নিয়ে আসছি। আমরা সিআরপিসিটা ধারা অনুযায়ী পড়বো না, আমরা টপিক ওয়াইজ পড়বো, যে এই টপিকে থেকে অর্থাৎ মামলার ধাপ থেকে শুরু করব, যে এই যে আদালত গঠিত হচ্ছে। এরপরে আপনার ধারা পরীক্ষায় বেশি আসে, যে কোন ধারায় আছে এটি পেনাল কোডে আসে। দেখবেন আপনি প্রশ্নগুলো স্যার আরেকটু অ্যানালাইসিস করবেন, স্যার, সিআরপিসি তে আমি কোন কিভাবে ধারায় আছে স্টাডি এই করলে প্রশ্নগুলো কম, মূল থিওরি গুলো স্যার? বেশি। এই থিওরি গুলো আপনার যদি জানা থাকে, আপনি তখন পারবেন, তখন ধারা এমনি মুখস্থ থাকবে। এজন্য বোর্ডে আমি যত ধারা উল্লেখ করছি, আর এই ক্লাসটা তো অনলাইনে সম্প্রচারিত হয়েছে, আপনাদের কাছে হয়তো ভিডিও রেকর্ডটাও থাকবে। আপনারা এটা বারবার পড়ে দেখবেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এমনি প্রশ্ন আছে কিনা যে এই আলোচনাটা বুঝতে পারি নাই? জি, সম্ভবত নাই। তো ঠিক আছে, আর অনলাইনে যারা ফেসবুকে সংযুক্ত আছেন, আপনারা কমেন্ট বক্সে বা ইনবক্সে দিতে পারেন, যদি পরবর্তীতে কোনো প্রশ্নের উদ্ভব হয় আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।